আসসালামু আলাইকুম সকলকে। আমি মাইশা ফাহমিদা সৈয়দ বাড়ির বৈঠকখানায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আমরা যে গল্পটি পড়ে শোনাব সেটা হচ্ছে বিখ্যাত কথা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গরম ভাত অথবা নিছক ভূতের গল্প। চলুন গল্পটা শোনা যাক। ওরা আসে নিশুতি রাতে প্রতি অমাবস্যায়। তখন ঘুটঘুটে অন্ধকার, চারদিক শুনশান, একেবারে অদৃশ্য বলে মনে হয়। এখানে কেউ বেঁচে নেই, কোনো বাড়ি ঘর নেই। বাতাসে গাছের ডগাগুলো কাঁপে। বাঁশবনে একটা বাঁশের সঙ্গে আর একটা বাঁশের ঘষা লেগে শব্দ হয় কর কর কর। লিচু গাছে ঝাঁক বেঁধে বসে থাকে বাদুড়। দু একটা প্যাঁচা খ্যাড়খেড়ে গলায় ডাকে। পাঁচলা মোড়ের বড় অশ্বত্থ গাছটায় একটা তক্ষক ঠিক 7 পার তক্ষ তক্ষ করে। ওই তক্ষকটা নাকি 350 বছর ধরে বেঁচে আছে। সেই সময় ওরা আসে। ঝুমঝুম ঝুমঝুম শব্দের সঙ্গে লণ্ঠনের আলোয় কাঁপতে থাকে কয়েকটা ছায়া। তখন শোনা যায় খকর খক করে কোনো পুরনো রোগীর কাশির শব্দ। দু একটা শিশু তেড়ে কেঁদে ওঠে। তখন বোঝা দেয় এই অন্ধকার ঢাকা নিস্তব্ধ ভূমিতেও মানুষের জীবন বহমান। দু একটা জানলা খুলে যায়। দাওয়া এসে দাঁড়ায় কয়েকটি ছায়া মূর্তি। আলো ও ঝুমঝুম শব্দ কাছে এগিয়ে আসে। তারা পাঁচলা মোট 11 জন উঠতি বয়সের ছেলে। তাদের সঙ্গে দুটি লণ্ঠন, দুজনের হাতে দুটি বর্ষা, 4 জনের পায়ে ঘুঙুর বাঁধা। লণ্ঠন দুটো মাটিতে রেখে তারা প্রথমে শীত কাটাবার জন্য হাতে হাত ঘষে। শরীরের যেখানে সেখানে ধপাধপ করে চাপড়ে মশা মারে। তারপর তারা সকলে মিলে বিকট মোটা গলায় একসঙ্গে চেঁচিয়ে ওঠে, হা রে 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 রে, জাগরে গ্রামবাসীগণ জাগরে। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এই 4 দিকে ফিরে ফিরে তারা 4 বার হুঙ্কার দেয়। এরপর অন্যরা গোল হয়ে ঘিরে দাঁড়ালে তার মধ্যিখানে এসে ঘুঙুর পরা 4 জন পা ঝুমঝুমায়। তারপর সবাই তালে তালে হাততালি দেয়। হঠাৎ শুরু হয়ে যায় গান। ভূতকি নিতে এয়েছি ভাই, ভূতকি নিতে এয়েছি, ভূতের তেলে ওষুধ হবে, স্বপ্নে আদেশ পেয়েছি, বিপিন খুড়োর নতুন কলে, তুলসী পাতা গঙ্গা জলে, ভূতের খেটো হাড়ের গুঁড়ো মিশায় রস খেয়েছি, ভূতকি নিতে এয়েছি ভাই, ভূতকি নিতে এয়েছি। তাদের এই তার স্বরে গান এবং ঘুঙুরের শব্দে অশ্বত্থ গাছের কয়েকটি কাক হঠাৎ ঘুম ভেঙে কা কা করে ওঠে। 2-3টে শেয়াল ছুটে পালায়। কাছেই কোনো বাড়ির দাওয়ায় তামাক টানার মটমট শব্দ শোনা যায়। ওরা আবার গায়, ভূতের নাতি ভূতের পুতি, বুড়ো হাবড়া ছোঁড়া ছুঁড়ি, যেমন তেমন ভূত পেলে ভাই হবে না আর ছাড়াছাড়ি, মন্দ ভূত পাবম দত্তি, দেখাও যদি 3 সত্যি, 10টি করে টাকা পাবে, হাতে হাতে দোকানদারি, সেই টাকায় খাও মন্ডা মিঠাই, সবে করে কারাকারি, ভূত জিনিতে ও ভাই ভূত জিনিতে, ভূতকে নিতে ও ভাই ভূতকে নিতে, ভূত জিনিতে এয়েছি ভাই ভূতকে নিতে এয়েছি, ভূতের তেলে ওষুধ হবে, স্বপ্নে আদেশ পেয়েছি, 10 টাকা 10 টাকা 10 টাকা। এক এক ভূত 10 টাকা, হাতে হাতে গরমা গরম 10 টাকা। গান শেষ করার পরও ওরা থামতে চায় না, বিশেষত মেটে নিতাইয়ের। সে নাচতে ভালোবাসে। সুরেন্দ্র তার দিকে একটা বিড়ি এগিয়ে দিয়ে বলে, নে খা। তখন নিতাই থামে। সুরেন্দ্রর বুকখানা লোহার দরজার মতন, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, হাতে একটা বর্ষা। তার চোখে মুখে বেশ একটা তৃপ্ত ভাব। গানখানি সেই মেধেছে, কিন্তু নিজে গাইতে পারে না। যখন অন্যরা গায় তখন সে হাততালি দেয় চোখ বুজে। আর একটা বর্ষা বিনোদের হাতে। সে বর্ষাটিকে পতাকা দণ্ডের মতো সামনের দিকে ঝুঁকিয়ে ধরে আছে। সেই বর্ষার সঙ্গে দড়ি দিয়ে বাঁধা একটি জন্তু। জন্তুটা একবার ছটফট করতেই বিনোদ বলে, আরে সালা, তেজ দেখছি এখনো যায়নি। বর্ষাটা ঘুরিয়ে সে জন্তুটাকে একবার মাটিতে আছড়ায়। ঝনঝন শব্দ করে ওঠে। সকলে বিড়ি ধরিয়ে একটু বিশ্রাম নেয়। এর পরের গান হবে মালোপাড়ায় বট গাছের নিচে। সুরেন্দ্র রাস্তা ধরে খানিকটা এগিয়ে গিয়ে হাঁক মারে, ও পবন ঠাউরদা, জেগে আছো নাকি?
যে বাড়ির দাওয়া থেকে তামাক টানার মটমট শব্দ আসছে সেখান থেকেই উত্তর আসে, আছি রে, আয় আয় এদিকে। পবনের বয়স 4-20, 5-20, তা সে নিজেই জানে না। শরীরটা বেঁকে গেছে, সবকটা হাড় পরিষ্কার গোনা যায়। তার 5 ছেলের মধ্যে 3 জন মারা গেছে, 2টি নাতিও গত হয়েছে, কিন্তু পবনের আর যাওয়ার কোনো লক্ষণ নেই। সবাই এসে ওই দাওয়ায় বসে লণ্ঠন দুটো নামিয়ে রাখে পাশে। যে যে নেচেছিল এই শীতের মধ্যেও তাদের গা চকচক করে ঘাম পড়ছে। নিতাই জিজ্ঞেস করে, জলের কলসিটা কোথায়? ঠাকুরদার বাইরে আছে নাকি? পবনের ছোট ছেলে নিবারণও উঠে এসেছে চোখ মুছতে মুছতে। সে 1 ঘটি জল নিয়ে আসে। নিতাই আলগোছে টাগরা ভিজিয়ে প্রায় অর্ধেকটা জল শেষ করে দেয়। নিবারণের ছেলে মেয়ে দুটো দরজার পাশ থেকে কুতকুত করে চেয়ে দেখে। পবন একবার কৌটো পাশে নামিয়ে রাখতেই বিনোদ সেটা তুলে নিয়ে টান মারে। পরে মুখ বিকৃতি করে বলে, এই রাম রাম, এটা কি ঠাউদা, এ কি তামাক? পবন ফোঁকলা তাতে ফ্যাক ফ্যাক করে হাসে। খুব মজা পেয়েছে সে। নিতাইয়ের পাশে বসা ঘনাই বলল, কেন, কি হয়েছে দেখি তো? ঘনাইও হুঁকোতে টান মারে, সঙ্গে সঙ্গে ওয়াক থু থু করে ওঠে। পবন হাসতে হাসতে বলে, তোরা পারবি না, একেলে ছেলে তো, আমার সহ্য হয়। এ তো তামাক নয়, এটা কি খাচ্ছ তুমি? তামাক পাবো কোথায়? তামাকের দাম কত জানিস? আমার ছেলে আমাকে তামাক কিনে দেবে? 1 পয়সা তো ঠেকায় না। তবে কলকাতায় তুমি কি ভরেছ? অনেক কালের তামাক টানা অভ্যেস, না মলে যাবে না। তামাক পাই না, তাই শুকনো আম পাতা আর একটুখানি গোবর মিশিয়ে মশলা তৈরি করেছি। আমার তো বেশ লাগে। থু, অভক্তি। তামাকের বদলে দুজনকে গোবর খাইয়ে খুব হাসতে থাকে পবন। নিবারণ তার বাপকে উদ্দেশ্য করে বলে, মরণকালে বুদ্ধিশুদ্ধি সব লোপ পেয়ে গেছে একেবারে। নিতাই ও ঘনায় কয়েকটা চোখা চোখা গালাগাল দেয়। নিবারণের ছেলে মেয়ে দুটি দরজার পাশ থেকে হি হি করে হাসে। পবন অন্যদের মন্তব্য অগ্রাহ্য করে, কিন্তু ছেলের উদ্দেশ্যে বলে, মরার খোঁটা দিচ্ছিস কেন রে? আয়ু যখন ফুরোবে তখন মরবো, তার আগে কথা কি? ফের যদি তোমাকে গোবর নিয়ে ঘাঁটাঘাঁটি করতে দেখি। সুরেন্দ্র মাঝখানে বাধা দিয়ে বলল, আহ থাক না, এই নাও ঠাউদা, একটা বিড়ি খাওয়া নাকি? বেঁচে থাক বাবা, ধনে পুত্রে লক্ষ্মী লাভ হোক। আর একটা বিড়ি দিবি নাকি? কাল সকালে খাবো। ঠাউদা, পুট্টুতে সন্ধান পেলে না একটাও? তুমি তো জানতে অনেক। জানতাম তো, দেখেছিও কত, নিজের চোখে দেখেছি। বাড়ির কাছে এই 5লা অশ্বত্থতলায় পেতনি দাঁড়িয়ে থাকতে দেখেছি। একবার পড়েছিলাম মেছবুতের পাল্লায়, হিজলমারির বিল থেকে মাছ ধরে নিয়ে আসছি, অমনি সেই শালা ভূত আমার পেছনেছে। 2 কদম যায় আর সে বলে, মাছ দে না ও বোন, মাছ দে না। তারপর দেখি 1টা না 3টে ভূত। শেষমেশ আমার মাছ ফেলে ফেলে দে দৌড়। তা একটা ভূত ধরে দিতে পারলে না? এখন তো আর দেখি না। তোদের দেখলি বোধহয় ভূতে ভয় পায়। এই তো পরশুদিন সন্ধেবেলা আমি এই দাওয়ায় বসে হুঁকো টানছি, দেখি কি গোয়াল ঘরের পাশ দিয়ে লাল বেনারসি পরা এক বউ পিদিম হাতে নিয়ে পুকুর ঘাটের দিকে যাচ্ছে। স্পষ্ট দেখলাম আমি, ও মা। তারপরে ডাকলাম, তুমি কে মা, কোথায় যাও? তা কোনো সাড়া দেয় না। সে তুমি নিবারণ কাকার বউকে দেখেছ? আমার পোড়া কপাল, আমার ছেলের বউ বেনারসি পাবে কোথায় রে ছোঁড়া? তার একখানা জ্যান্ত শাড়িও আছে কি না সন্দেহ। এ দেখলাম এক সুন্দর বউ মানুষ, গা ভর্তি গয়না। দৌড়ে গিয়ে জাপটে ধরলে না যে? আমার কি পায়ে সেজোর আছে? নিবারণও তখন বাড়িতে ছেলে না। আমি তারে 2 বার ডাকতে না ডাকতেই চোখের সামনে অদৃশ্যির হয়ে গেল। হ্যাঁ রে সুরেন, সত্যি ভূত ধরলে তুই 10টা টাকা দিবি? নিশ্চয়ই দেব, পকেটে টাকা নিয়ে ঘুরছি, নগদে নগদে পাবে। পবন তার ঘোলাটে চোখ মেলে নিজের ছেলের দিকে তাকায়, লোভ গলায় ঝামটা দিয়ে বলে, একটু বনে বাজারে ঘুরলেও তো পারিস, নগদানগদি 10 টাকা এ বাজারে কে দেয়?
10খানা তাগড়ায় মান কচুরও তো 10 টাকার দাম ওঠে না। হাত খালি একেবারে বসেই তো আছিস। তুই চুপ করো তো, ভূত আবার ধরা যায় নাকি? আমি কোনোদিন ভূত দেখলামই না এ পর্যন্ত। চোখ থাকলেই দেখা যায়। এই গ্রামে মোট 17 রকমের ভূত আছে। আমি নিজের চোখকে দেখেছি। এক একটা 10 টাকা, কম কথা? বিনোদের বর্ষার সঙ্গে বাঁধা প্রাণীটি আবার নড়ে চড়ে উঠল। নিবারণ চমকে উঠে বলল, ওটা কি? ওটা একটা সেজো। ওলাই চণ্ডীতলার সামনে রাস্তার উপর দিয়ে দৌড়ে পালাচ্ছিল। বর্ষা দিয়ে গিতে ফেললাম। বড় কড়া যান সালার, এখনও মরেনি। নিবারণের ছেলে মেয়ে দুটি এবার দরজার কাছে দৌড়ে দৌড়ে এলো সজারুটাকে দেখতে। বড় বড় কাঁটাগুলো ফুলিয়ে ফুলিয়ে মাটির ওপরে থুবু হয়ে বসে আছে সজারুটা। মেয়েটির পরনে একটা ইজার, ছেলেটি একেবারেই ন্যাংটা। নিবারণ ওদের তাড়া দেয়, যা ঘরে যা। মেয়েটির বয়স 13। সে 2 হাত আড়াআড়ি করে রেখেছে বুকের ওপরে। এক পলক সজারুটাকে দেখে নিয়ে সে ভেতরে চলে গেল। ছেলেটি নড়ল না। নিবারণ জিজ্ঞাসা করল, কি করবি এটাকে দিয়ে? কেটে মাংস খাবো। জ্যান্ত রাখতে পারলে বিক্রি করতে পারতি, ভালো দাম পেতি। জ্যান্ত সাজা ধরা কি সোজা কথা? কলা গাছের খোল থাকলে হতো, তা তখন পাই কোথায়? সালা এখনও নড়াচড়া করছে, কিন্তু বেশিক্ষণ আর বাঁচবে না। পেটটা এফোর এফোর করে দিয়েছি। শালারা আমার উঠোনের ওপর কচু গাছের তলা খুঁড়ে খেয়ে যায়, কখন আসে টেরও পাই না। এই একদিন শেষ রাতে ঝমঝম শব্দ শুনি, উঠে দেখি আর নেই। ভূত ধরার ঠেঙে সেজা ধরা সোজা, তাও পারিস না? পবন একটা দীর্ঘশ্বাস ফেলল। সজারুর মাংসের ভারী চমৎকার স্বাদ, লাল লাল মাংস, কত নরম আর তেলে ভরা। ইস ইস, কতকাল সে মাংসই খায়নি। এখান থেকে বিনোদের বাড়ি প্রায় ক্রোশ খানেক দূরে। কাল দুপুরবেলা যদি হেঁটে হেঁটে যাওয়া যায়, গিয়ে বলবে, বিনোদ, একটু মাংস সাকতে এলাম। তাহলে কি আর দেবে না একটু? কথায় কথায় বেশ সময় গেল। সুরেন্দ্র উঠে দাঁড়িয়ে বলল, চলো এবার যাওয়া যাক। টাউদা, তুমি কাছাকাছি বাড়ির সব লোকদের ডেকে বলো, ভূত খুঁজে দেখুক। এক এক ভূত 10 টাকা, ধরতেও হবে না। দেখিয়ে দিলে আমরাই ধরে নেব, কিন্তু একেবারে চোখের সামনে স্পষ্ট দেখিয়ে দিতে হবে। ভূত কিনে তুই কি করবি রে? সত্যি ভূতের তেল হয়? সুরেন্দ্র মুচকি হেসে বলল, দেখোই না কি হয়। কত লোকের কত রোগী সারিয়ে দেব। তোর জন্যই আমার ভয় হয় রে। শেষে তুইও ভূতের হাতেই মারা যাবি। ওনাদের রাগ তো জানিস না, কোন দিন বাগে পেলে তোর ঘাটটা মটকে দেবে। সুরেন্দ্র হা হা করে হাসে। কিছুদিন আগে হলেও সে সদর্পে অনেক কথা বলতো, বুক চাপড়ে জানিয়ে দিত কোনো ভূতের বাপের ব্যাটার সাধ্য নেই তার ধারে কাছে আসে। কিন্তু এখন আর সে ওসব কিছু বলে না। ফাদার পেরেরা তাকে নিষেধ করে দিয়েছেন। কথাই শুধু কথা বাড়ে। পবন আবার বলল, তোর বাপকেও ভূতে ঘাড় মটকেছিল, আমি নিজের চোখে দেখেছি। খালপাড়ে পড়েছিল মানুষটা, চোখ দুটো উল্টানো, ভয়ে একেবারে কাল ছিটে পড়ে গিয়েছিল মুখে। সে কতকাল আগেকার কথা। ও কথা শুনলে সুরেন্দ্রর আর দুঃখ হয় না। সে বলল, সেই জন্যই তো ভূত ধরার ব্যবসা খুলেছি। বিনোদের মা শাকচুন্নি দেখে পা পিছলে পড়ে গিয়েছিল জলে। নেতাইয়ের বাপকে তাড়া করেছিল আলেয়া ভূত। ঘনায়ের মা ভিমড়ি খেয়েছিল 3 বার। যাকগে, চল চল, উঠে পড় সবাই। কিন্তু ওরা উঠতে গিয়ে দেখল দুটো হারিকেনের মধ্যে একটা নেই। নিতাই বলল, আরে আরেকটা হারিকেন কোথায় গেল? এই তো এখানেই তো রাখলাম। দুটো তো আনিসনি, একটাই তো ছিল। দুটো হারিকেন এনে রেখেছি আমরা। তাহলে যাবে কোথায়? দেখ না, অসত্যলায় ফেলে এসেছিস কি না? ভুলও তো হতে পারে। মোটে এত ভুল হয় না। নেতা একটা হারিকেন এনেছে আর সুখেন একটা। নিবারণ মিনমিন করে বলল, তাহলে হারিকেন যাবে কোথায়? চোখের সামনে থেকে তো ভূতে নিয়ে যায়নি তো? তোমার ছেলে মেয়ে সাজা দেখতে এসেছিল, ওদেরকেও বাগিয়ে নিয়ে গেছে হয়তো। নিবারণ ঘরের মধ্যটায় উঁকি দিয়ে বলল, কই, ওরা তো নেয়নি, ঘরের মধ্যে তো অন্ধকার। ওসব চালাকে চলবে না নিবারণ কাকা, আমরা ঘরের মধ্যে খুঁজে দেখব। এ কি মামদোবাজি নাকি? ঘরের মধ্যে তোর কাকি শুয়ে আছে, আর তুই ঘরে ঢুকবি? আমাদের চোর ভেবেছিস? তাহলে হারকেন গেল কোথায়?
আমরা হ্যারিকেন নিয়ে কি করবো রে গোর বেটা? এক ফোঁটা কেরাসিন কেনার মুরদ আছে আমার? ঘরে একটা পয়সা নেই, দুদিন চাল কিনিনি। পয়সা থাকলে কি আমি গোবর পুড়িয়ে খাই? তোমার ছেলে মেয়েদের ডাকো নিবারণ কাকা, আমি ওদের জিজ্ঞাসা করব। গলার আওয়াজ পিতা উচিত গম্ভীর করে নিবারণ ডাকল, পান্তি, গেনু, এদিকে একবার শুনে যা। মেয়েটি বেরোলো না। এলো ছেলেটি। সুরেন্দ্র রাগেই নিবারণী জিজ্ঞেস করল, হারকেন নিয়েছিস? ছেলে দুদিকে মাথা নেড়ে শুকনো গলায় বলল, আমি নিইনি। এই গেনু, তোর দিদি কোথায় রে? গেনু বাড়ির পেছনের অন্ধকারের দিকে হাত দেখিয়ে দিল। ওই ওই সেটাই গেছে। কেন? ওদিকে কেন গেছে? মার সঙ্গে গেছে। নিবারণ কাকা, তোমার বউ আর মেয়েতে মিলে কি ভূত খুঁজতে গেছে নাকি? পবন ধমক দিয়ে বলল, অমন অনাথ সৃষ্টিকতা কবিনে নেতাই পোয়াতি বউ রাত বেরেতে কেন ভূতের সন্ধানে যাবে রে? আটকুড়ি পেতনির নজর লাগলে পেটের ছেলে পেটেই মরে থাকবে। বাহ্যিখানার ওধারে আমি কতদিন যে পেতনি দেখেছি। নিতাই ঝংকার দিয়ে বলল, তাহলে পুতের বউ রাত বিরাতে ওদিকে যায় কেন? তোর কাকির উদুরি অসুখ আছে। তা আমাদের হারকেন নিয়ে গেছে বলে গেলেই পারতো। কে তোদের হারকেন নিয়েছে? নিলে কি আমরা দেখতে পেতাম না? আরে এ তো মহাজালা, আমাদের হারকেন কি শূন্যে উড়ে গেল? চল ওদিকে গিয়ে দেখে আসি। পবন কিংবা নিবারণ উঠল না। অন্যরা দল বেঁধে গেল বাড়ির পেছনের অন্ধকারের দিকে। খানিকটা দূরেই একটা আমলকি গাছের তলায় দাঁড়িয়ে আছে পান্তি। এই শীতের মধ্যেও তার কোমরের ইজের আর খালিগা কিশোরী মেয়ে বুকের যে জিনিস শব্দ করে তার যৌবনের আগমন জানান দেয়, সেখানে দুটি হাত চেপে দিয়ে আছে। ওদের দেখেই সে তার স্বরে চেঁচিয়ে বলল, এদিকে আসবেন নে, এদিকে আসবেন নে। কাছেই একটা ঝোপের আড়ালে হ্যারিকেনের ক্ষীণ আলো। সেদিকে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়ে সুরেন্দ্র বলল, হ্যারিকেনটা জিজ্ঞেস করে আনিসনি কেন? আমরা পাঁচলা মোড়ে দাঁড়াচ্ছি, কাজ হয়ে গেলে দিয়ে যাবি। আর ওদিকে পেতনি টেতনি দেখলে আমাদের চেঁচিয়ে ডাকিস, কপাত করে গিয়ে ধরে নিয়ে আসবো, 10 টাকা পাবি। ঘরের দাওয়ায় বসে পবন বলল, খাল ধারে চৌধুরী বাড়ির বাবু একবার একটা ভূত ধরেছিলেন, জীবন্ত কঙ্কাল। কত ঝটাপাটি করেছিল, কিন্তু কর্তাবাবু দড়ি দিয়ে বেঁধে একেবারে ফেলে দিলেন। আহা, আমাদের ভাগ্য ওরকম হয় না রে। নগদ 10টা টাকা 7 সের চাল খরিদ করা যায়। গেনু জিজ্ঞেস করল, দাদু তুই সত্যি ভূত দেখেছ? হ্যাঁ রে দাদু, কতবার যে দেখেছি। আমাকে একবার দেখাবে? দূর থেকে একবারটি দেখব। দেখবি, ভাগ্যে থাকলে ঠিকই দেখবি, তবে না দেখাই ভালো। দূরের দলটার দিকে তাকিয়ে নিবারণ বলল, শালাদের বড় টাকার কর্মাই হয়েছে। একটু পরে ঘুঙুরের রুনু রুনু শব্দ তুলে ওরা আবার চলে গেল। দূরে হারিকেনের আলো মিশিয়ে গেল সঙ্গে সঙ্গে। অমাবস্যার রাত্রির মধ্যে অদৃশ্য হয়ে গেল বাড়িটা। সুরেন্দ্রকে নিয়ে গ্রামের লোক খুব ধন্দে পড়েছে। বেশ কিছুদিন সবাই ভুলেই ছিল ওর কথা। ওর বাপ মারা যাবার পর ওদের বংশটাই মরে হেজে যেতে বসেছিল। ওর যখন 12-13 বছর বয়স, তখন চৌধুরী বাবুদের বাড়িতে রাখালি করত। একদিন মেজবাবুর চটি জোড়া পড়েছিল বৈঠকখানার সিঁড়িতে। ও ছোঁড়াটা সেটা হাত দিয়ে না সরিয়ে পা দিয়ে সরাতে গিয়েছিল। অমনি চোখে পড়ে গেল মেজবাবুর। প্রচণ্ড ঠ্যাঙানি খেয়ে ধুঁকতে লাগলো উঠোনে পড়ে। ছোঁড়ার নাকি চুরি টুরির হাত টানো ছিল। ঠ্যাঙানি খাবার দিন বিকেলবেলা ছোঁড়া গ্রাম ছেড়ে পালালো। তারপর গিয়েছিল ছোঁড়াটা শহরের দিকে। তারপর ছোড়াটা শহরে গিয়ে সাইকেলের দোকানে পাম্প দেয়। তারপর কেউ ওর খোঁজ রাখেনি। এখন আবার সে ফিরে এসেছে মস্ত জোয়ান মদ্য হয়ে। কোন ফ্যাক্টরিতে নাকি কাজ করে। গায়ে রঙিন রঙিন জামা, হাতে ঘড়ি, বিড়ির বদলে সিগারেটই বেশি খায়। একদিন চৌধুরী বাবুদের বাড়ির সামনে দিয়ে থুক করে থুতু ফেললে, 1 বার না 3 বার। এমন কাণ্ড এ গ্রামে কেউ কখনো করেনি। ও বাড়িতে অবশ্য এখন কর্তাবাবুরা কেউ থাকেন না। এখন এক গোমস্তা শুধু টিমটিম করছে। গোমস্তাবাবু বুড়ো মানুষ, তাই তিনি আর কি করবেন। ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখলেন শুধু। পাইক বরন্দাজ তো নেই আর একটাও। এখন 7 বৎসরের ধানই ওঠে না। গ্রামে কতগুলান চেলা চামুন্ডা জুটেছে সুরেন্দ্রর। ফি হপ্তায় শনি রবিবার সে বাড়ি আসে।
নিজেদের পোড়ো ভিটায় আবার ঘর তুলেছে। সেখানে চেলাগুলোকে নিয়ে হুল্লোড় করে। খাওয়া দাওয়া ভালোই জোটে ওখানে। গত মাসে ওরা পূর্বপাড়ায় বহুকালের মজা দিঘিটার সাফ করতে গিয়েছিল। সাফ হয়েছে না ঘেঁচু হয়েছে, শুধু জলে নেমে দাপাদাপি সবাই করেছে। ওই দিঘিতে জখ আছে, প্রতি বছর একজন করে মানুষ টেনে নেয়। ওদের দলেরও একজন মরতে বসেছিল। মাছ পুকুরে ডুব দিয়ে মাটি তুলতে গিয়ে আর দম পায়নি। হাঁকপাক করতে করতে যখন উঠল তখন মুখখানা নীল হয়ে গেছে। তবু ওদের আক্কেল হয়নি, আবার সামনের হপ্তায় নামবে। আর এক ঢং হয়েছে, অমাবস্যার রাত্রিরে দল বেঁধে কীর্তন গাইতে গাইতে ঘোরে। গায়ের অকর্মা ছোঁড়াগুলো এই এক কাজ পেয়েছে। সুরেন্দ্র নিশ্চয়ই ওদের নেশা ভাঙের খরচপাতি দেয়। কয়েকজনকে নাকি শহরের ফ্যাক্টরিতে চাকরিও জুটিয়ে দেবে বলেছে। সেটাই বড় টোপ। ভূত কেনার অছিলায় সুরেন্দ্র কি বলতে চায় তা অনেকেই বুঝেছে। সবাই তো আর ঘাসে মুখ দিয়ে থাকে না। কিন্তু এতকাল এত লোক যা নিজের চোখে দেখেছে তা কি মিথ্যে হয়ে যাবে? আর ভূতগুলো হয়েছে মহা ফেরেকবাজ। সুরেন্দ্রর দল দেখলে কিছুতেই সামনে আসে না। ভূতেরা ওকে ভয় পায়। যা সন্ডামার্কা চেহারা, ভূতের বাবা ওকে দেখলে ভয় পাবে। দিন দিন তেজ বাড়ছে সুরেন্দ্রর। ক্রমাগতই রেট বাড়াচ্ছে সে। আগে ছিল 10 টাকা, তারপর 20, তারপর 50, এখন একেবারে 100 টাকায় তুলেছে। এক ভূত ধরায় দিলে একেবারে 100 টাকা, ধরাতেও হবে না। দূর থেকে দেখায় দিলেই 100 টাকা, আর দুজন সাক্ষী রেখে দেখালেই হবে। 100 টাকা শুনলেই মাথার রক্ত ছনছন করে। এ বাজারে 100 টাকা কে দেয়? মানুষের জীবনের দাম নাই। মানুষের জীবনের দাম নাই, আর একখানা ভূতের দাম 100 টাকা। শালাকে ভূতে ঘাড় মটকায় না কেন? নাকি ভূতেরাই নিজেদের দাম চড়াচ্ছে আর আড়ালে বসে মিটিমিটি হাসছে? সুরেন্দ্র নাকি প্রথম প্রথম গায়ে এসে নিতাইদের বলেছিল, মানুষের আত্মা বলে কিছু নেই। কথাটা শুনলে গা ছমছম করে ওঠে। মানুষের আত্মা নাই? তাহলে কোথা থেকে আসা আর কোথায় যাওয়া? এ জন্মে দুঃখ কষ্ট সহ্য করলেও পরকালে সুখের আশা থাকে। আত্মাই যদি না থাকে তাহলে আর পরকাল কি? হারামজাদা এসব কথা যে বলে, মেরে তার মুখ ভেঙে দিতে হয়। প্রথমটা শুনলেই মনে হয়েছিল সুরেন্দ্র নিশ্চয়ই কেরেস্তান হয়েছে, তাহলে শালাকে একঘরে করার কোনো অসুবিধে ছিল না। কিন্তু কেরেস্তান তো নয়। গত বছর যেও ধুমধাম করে দুর্গাপুজোও করলে। দুর্গাপুজো নিয়ে গত বছর একটা কাণ্ডই হয়েছিল। এ গাঁয়ে একখানাই দুর্গাপুজো হয়। চৌধুরী বাবুদের বারবাড়িতে চিরটাকাল যেমন হয়ে আসছে। গত 5-7 বছর ধরে বাবুরা কেউ গাঁয়ে আসে না। জমিদারি লাটে উঠেছে, আয়পত্তর কিছু নেই, তাহলে তার আসবেন কেন? শুধু আছে ওই এক পেল্লাই ভাঙা বাড়ি। বাবুরা আর পুজোর খরচও দেন না। কিন্তু মায়ের পুজো তো আর বন্ধ হতে পারে না। তাই গাঁয়ের 5 জনা মিলে ভাগাভাগি করে খরচাপত্তর দিয়ে পুজোটা সারা হয় নম করে। গত বছর সুরেন্দ্র তার দলবল নিয়ে বললে, গাঁয়ের লোকের পয়সাতেই যদি পুজো হয় তাহলে সে পুজো গাঁয়ের মাঝখানে চালা বেঁধে হবে। জমিদারদের বাড়িতে হবে কেন? যে জমিদারদের কানাকড়ির মোরদ নেই সে কেন শুধু শুধু পুণ্যি লুটবে? ব্যাটার এখনও রাগ আছে চৌধুরীদের ওপরে। যে বাড়িতে বরাবর দুর্গোৎসব হয়, হঠাৎ একবার বন্ধ হয়ে গেলে সে বাড়ির ওপর মায়ের অভিশাপ নেমে আসে। সে কথা সুরেন্দ্র জানে। আরে ব্যাটা, জমিদার বাবুরা তো এখন মরমেই মরে আছে, তুই আর কতটা মারবি ওদের? অমন দুর্দান্ত ছিলেন মেজবাবু। তার ছোট ছেলে এখন জেল খাটছে। কলেজে পড়বার সময় মারদাঙ্গা করতে গিয়েছিল। মেজবাবুর আরেক ছেলে রেলের গার্ড। শেষ পর্যন্ত সুরেন্দ্র প্রাইমারি স্কুলের মাঠেই দুর্গাপুজো করিয়ে ছাড়লে। শহর থেকে চাঁদার বই ছাপিয়ে এনে পয়সা তুললে সব ঘর থেকে। দুর্গাপুজোর ঠিক আগেই ধান ওঠে, লোকের হাতে 2-5 পয়সা থাকে। গাঁয়ের যে 5টা ভদ্রলোক আগের বছর পুজোর সময় সর্দারি করতেন, তেনারা ওদের সঙ্গে কোনো তক্ক ঝঞ্ঝাটে গেলেন না। যে বাবুরা আগের বছর চাঁদা দিতেন 25 টাকা, তারা দিলেন 5 টাকা। সুরেন্দ্র মাঠের মাঝখানে ছাউনি বেঁধে মাকে নিয়ে এলো। অষ্টমী পুজোর দিন মাঝরাতে সুরেন্দ্রর সে কি নাচ! বোতল মাল টেনেছিল কে জানে। চোখ দুটো জবা ফুলের মতন লাল, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, মোষের মতন চেহারা। ব্যাটাকে দেখাচ্ছিল নন্দী ভৃঙ্গির মতন। 2 হাতে 2টো ধুনুচি নিয়ে নাচতে নাচতে সে কি মা মা বলে চেল্লানি। নেশার ঝোঁকে পায়ের ঠিক নেই। একবার ঢলে পড়ছে ধুনুচিতে, একেবারে গনগনে আগুন। একবার তা সব শুদ্ধ হুমড়ি খেয়ে পড়ে গেল।
আগুন লেগে যে ওর চোখ দুটো কানা হয়নি সে ওর 7 পুরুষের ভাগ্যে। পড়লে তো আর ওঠেই না। ওর শাগরেদরা ওর নাম ধরে ডাকাডাকি করে, হাত ধরে টানাটানি করে, তবু কোনো সাড়া নেই। অত বড় লাশকে টেনে তোলে কার সাধ্যি? শেষ পর্যন্ত নেতাই যখন এক কলসি জল এনে ওর মাথায় ঢেলে দিতে যাবে সেই সময় নিজেই লাফিয়ে উঠে হো হো করে হাসতে লাগলো। ঢং, এতক্ষণ ঢং করছিল। যত সব নেশাখোরের কাণ্ড। মেজবাবুর যে ছেলে এখন জেল খাটছে, গত বছর পুজোর ঠিক পরপরই এসেছিল একবার গাঁয়ে, সঙ্গে 2 বন্ধু। আগে বাবুরা আসতেন মোটর গাড়িতে, এ ছেলে এলো মোটর সাইকেলে। তা ভালোই করেছে। অত বড় চৌধুরী বাড়ির 2-3খানা ঘরও এখনও আস্ত আছে কিনা সন্দেহ। উঠল সেখানেই। বুড়ো গোমস্তাবাবু নিশ্চয়ই ছোটবাবুর কাছে সব লাগানে ভাঙানি দিয়েছে। পরদিন পাঁচু মুদির দোকানে ছোটবাবু নিজে এসে জিজ্ঞাসা করল, বলতে পারো সুরেন কোথায় থাকে? কোন সুরেন? যে এবার গাঁয়ে বারোয়ারি পুজো করিয়েছে, সে নাকি আবার ভূত ধরার দলও গড়েছে। তার বাড়ি তো 5লা মোড় ছাড়িয়ে আরও 1 মাইল, গাঁয়ের একেবারে কিনারে। কিন্তু রোজ তো সে গাঁয়ে আসে না। কিন্তু সেদিন রবিবার, সুরেন্দ্র ঠিকই থাকবে। সবাই ভাবল এবার সুরেন্দ্রর সঙ্গে লাগবে ছোটবাবুর। অবস্থা পড়ে গেছে, তবু তো জমিদারি রক্ত শরীরে। ফুটফুটে সুন্দর চেহারার এরকম একটা মানুষ আজকাল গাঁ দেশে একদমই দেখা যায় না। যখন জমিদারি ছিল তখন 2-4 জন অন্তত ছিল, এখন সব শহরে। আগেকার দিন তো নেই যে ছোটবাবু পাইক পাঠিয়ে সুরেন্দ্রকে ধরে এনে জুতো পেটা করবে। বন্ধুদের সঙ্গে নিয়ে সেই মোটর সাইকেলে চলে গেল ফটফটিয়ে। তারপর সুরেন্দ্রর সঙ্গে তার যে কী কথা হলো তা কেউ জানে না। তবে খানিক বাদে দেখা গেল ছোটবাবু আর তার বন্ধুরা হাসতে হাসতে বেরিয়ে আসছে সুরেন্দ্রর ঘর থেকে। কি একটা কথার পর ছোটবাবু সুরেন্দ্রর কাঁধ চাপড়ে দিতে চায়, কিন্তু সুরেন্দ্র অত্যাধিক লম্বা ছেলে বলে ছোটবাবুর হাত ঠিকমতো পৌঁছল না। বরং ছোটবাবু পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করতে কিছু জিজ্ঞেস না করে সুরেন্দ্র তার থেকে একটা তুলে নিল। একেই বলে কলিকাল। দূর থেকে নিবারণ এটা নিজের চোখে দেখেছে। কোনো কারণ না থাকলেও ছোটবাবুর প্যাকেট থেকে সুরেন্দ্রর ওই সিগারেট তুলে নেওয়া দেখে নিবারণের মনে পড়েছিল সুরেন্দ্রর সেই কথা, মানুষের আত্মা নেই। ওহ, ভাবলেই যাতনা হয়। অবশ্য সুরেন্দ্র পরে কথা স্বীকার করতে চায়নি। যোগেন মাস্টার জিজ্ঞেস করেছিল। পাশাপাশি 2 গাঁয়ের মাঝখানে একটা স্কুল। সেই স্কুলে সরকারি নতুন মাস্টাররা আসে। শুরু থেকে গেল যোগেন মাস্টার। যোগেন মাস্টার বিকালের দিকে নদীর ধারে একা একা বসে থেকে সূর্য ডোবা দেখে। ভাবুক মানুষ। সেই যোগেন মাস্টার হাটবারে একদল লোকের মাঝখানে জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ গো সুরেন, তুমি নাকি বলেছ মানুষের আত্মা নেই? সুরেন্দ্র কখনো পড়েনি যোগেন মাস্টারের কাছে। সে বিড়ি লুকোয় না, কিন্তু চ্যাটাং চ্যাটাং কথাও বলে না। ঘাড় চুলকে জবাব দিল, সে তো আপনাদেরই ভালো জানার কথা। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি কি অত বুঝি? আমি কখনো আত্মা দেখি নাই। যোগেন মাস্টার গোঁফ এঁটো করা হাসিতে মুখ ভরিয়ে বললেন, আরে পাগল, এই যে বাতাসে আমরা নিঃশ্বাস নিই, সেই বাতাস কি আমরা চোখে দেখতে পাই? তার মানে কি বাতাস নেই? যারা শুনেছিল তারা মাথা নাড়ল। হ্যাঁ, জব্দ করেছে বটে যোগেন মাস্টার। এবার বল বেটা, বাতাস নাই? বাতাস চোখে দেখা যায় না, কিন্তু তো ধরা যায়। বাতাস ধরা যায়? বলো কি হে, কেউ কখনো তা পেরেছে? বুকের মধ্যে একটুখানি বাতাস ধরে রাখো, অমনি প্রাণ পাখি ছটপট করে উঠবে। কে উঠবে না? তোমরা কি বলো? সকলে মাথা নাড়ল। কাছেই দাঁড়িয়েছিল একটা বেলুনওয়ালা। সুরেন্দ্র একটা নেতানো বেলুন খপাত করে তুলে নিয়ে ফুঁ দিয়ে ফুলিয়ে সেটাকে লাউ করে ফেলল। তারপর সেটার ঠুঁটো চেপে ধরে হাত উঁচিয়ে বলল, এ দেখেন মাস্টার মশাই, বাতাস ধরলাম, আপনি বুঝিয়ে দেন তো, আত্মাকে ধরা যায় এভাবে? আপনি বুঝিয়ে দিলেই আমি মেনে নেব। আত্মাকে ধরবে? ও চিন্তাও করো না বাপ, উনি কখনো ধরা ছোঁয়া দেন না। নৈনং ছিদ্রন্তি অং বং চং, তার মানে হলো গে আত্মাকে কখনো ছেঁদা করা যায় না, তাকে আগুনে পোড়ানো যায় না, জলে ডোবানোও যায় না। আত্মা অজর অমর। মানুষ মরে গেলে যখন তাকে পোড়ানো হয় তখন কি ফুস করে আত্মাটা মুখ দিয়ে বেরিয়ে যায়? কোথায় যায়? তখন তা পরমাত্মার সঙ্গে মিশে যায়। পরমাত্মা হলো ঈশ্বর। ও, কি কথাটা কি পছন্দ হলো না? তুমি মানলে না? মানবো না কেন? আপনার মতন পড়ালেখা করা লোক যখন বলছেন তখন তখন কি আর ভুল বলবেন?
যোগেন মাস্টারের জয়ে সবাই বেশ খুশি হয়ে অবাকও হলো। খানিকটা সকলেই ভেবেছিল সুরেন ফাটাফাটি তক্ক করবে মাস্টারের সঙ্গে। বেলুনটা ফুলিয়ে সে বেশ একটা তাক লাগিয়ে দিয়েছিল। তারপর সে এত সহজে মেনে নিল লক্ষ্মী ছেলের মতন, এটা একেবারে ভাবা যায় না। যোগেন মাস্টার বেশ পরিতৃপ্ত হয়ে সুরেন্দ্রর গা চাপড়ে দিলেন, যেন একটা বেশ ভালো ছাত্র। তারপর আবার জিজ্ঞেস করলেন, তুই নাকি ভূত ধরার ব্যবসা খুলেছিস? আগে হ্যাঁ, ওই শহরের এক বাবু আমাকে অর্ডার দিয়েছেন, একটা ভূত যোগান দিতে পারলে 250 টাকা পাবো। আমি কিনবো 100 টাকায়, আমার মোটা লাভ। এই দেখেন, এই হাট থেকে ব্যাপারীরা পেঁয়াজ কিনে নিয়ে যাচ্ছে 700 টাকা মন করে, একেবারে শহরে পাইকারি রেটে ছাড়বে 35 টাকায়। আমিও তেমনই চালানি ব্যবসা ধরেছি। যোগেন মাস্টার হো হো করে হেসে উঠলেন। সুরেন্দ্রও ঠিক সেই তালে তাল মিলিয়ে হাসতে লাগলো, যেন সে সত্যি বেশ একটা মজার কথা বলেছে। পেয়েছিস একটাও? না, এ কি ছেলে খেলা? ভূতের ব্যবসার কথা বাপের জন্মে শুনিনি। এসব কথা মন থেকে বাদ দাও, এ বড় সাংঘাতিক জিনিস, কখন কি হয়ে যায় বলা যায় না। সুরেন্দ্র আবার একটা বিড়ি ধরিয়ে বলল, আপনার বাড়িতে একদিন যাবো মাস্টারমশাই, হাটের মধ্যে দাঁড়িয়ে সব কথা হয় না। আপনি জানেন আমার বাবাকে ভূতে গলা টিপে মেরেছিল? হ্যাঁ, শুনেছি। আমার বাবার ট্যাঁকে সেদিন ধান বেচা টাকা ছিল, তার এক আদলাও পাওয়া যায়নি। কে নিল সেই টাকা? আত্মা না পরমাত্মা? কার বেশি টাকার দরকার বলুন তো? আপনার ঠেঙে গিয়ে জেনে আসবো। গাঁয়ের একটা লোকও সেদিন সাক্ষী দিতে পারেনি। পুরনো খালটা মজে হেজে গেছে, সরকার থেকেই সেই খালটা নতুন করে কাটাচ্ছে এবার। পাশের গাঁয়ে রহমান সাহেব সেই খাল কাটার ইজারা নিয়েছেন। এই খাল দিয়ে জল বইলে এ তল্লাটে চাষের সুবিধে হবে। এই কথাটা ভেবে নিবারণ নিজেকে নিজেই ভ্যাং যায়। 2.5 বিঘে জমি ছিল, গত ফাগুনে তা বন্ধক রাখতে হয়েছে। না রেখে উপায় ছিল না। নিবারণ নিজেই বড় শক্ত অসুখে পড়েছিল। যদি তার ছেলে মেয়ে বউ বা বাপের অসুখ হতো, সে জমি বন্ধক দিত না কিছুতেই। কিন্তু সে নিজে তাদের সংসারের একমাত্র রোজগেরে পুরুষ। সে মরে গেলে আর সকলকে বাঁচাতো কে? তার বাপ তো 3 কেলে বুড়ো, কুটোটি নাড়ার পর্যন্ত ক্ষমতা নেই। তবু এখনও রাশে খিদে আছে, মরেও না কিছুতেই। তার অন্য ভাইরা কেউ বাপকে নেয়নি নিজের সংসারে, শুধু নিবারণেরই যত জ্বালা। মহাজনকে সে বলে রেখেছে ভাগ চাষের সত্ত্ব তারই থাকবে, নিজের জমিতেই সে ভাগ চাষি হবে। ধান উঠে গেলে ওই জমিতে সে ফুলকপি বসাবে। সরকার বাহাদুর খাল কাটাচ্ছেন, আর 2 বছর আগে কাটাতে পারেননি, যখন জমিটুকুন নিবারণের নিজেরই ছিল। এখন ভাগ চাষ করে সে সংসারের পেট ভরাবে, নাকি বন্ধকি দেনা শুধবে? দৈনিক 50 জন লোক লাগে খাল কাটার জন্য। সারা গাঁয়ের লোক গিয়ে হামলে পড়েছিল। কারোর হাতে এখন কাজ নেই। নিবারণরা বংশ পেশায় ঘরামি, এখন কাজ জোটে না। 1 কাহন খড়ের দাম 24 টাকা। যাদের 2 পয়সা আছে তারা টালি দিয়ে চাল ছাইছে, সেজন্য শহর থেকে মিস্ত্রি আসে। রহমান সাহেব নিজেদের গাঁ সোনামুড়ি থেকেই মাটি কাটার মজুর নিয়ে এসেছিলেন 50 জন। সেই নিয়ে পরশুদিন খুব হল্লা হয়ে গেল। খালটা 2 গাঁয়ের মাঝখানে, তাহলে শুধু 1 গাঁয়ের লোক কাজ পাবে কেন? এ গাঁয়ে কি কাজের মানুষ নেই? রহমান সাহেব ঠান্ডা মাথার মানুষ। সব শুনে টুনে উনি ঠিক করে দিয়েছেন প্রতিদিন এ গাঁ থেকে 25 জন, ও গাঁ থেকে 25 জন কাজ পাবে। 1 লোক পরপর 2 দিন কাজ পাবে না, 4.5 টাকা রোজ, আর একবেলা খোরাকি। নিবারণ গতকাল কাজ পেয়েছিল, আজ পাবে না। ঘরামের ছেলে শেষ পর্যন্ত মাটি কাটা কুলি। আজকাল অত কিছু ভাবলে চলে না। ভাত এমন চিজ, খোদার সঙ্গে 19-20 আজ তার কাজ নেই। তবু নিবারণ খালধারের দিকে যাচ্ছে। অন্য কোনো কাজও নেই এখন, তাই ওসব দেখতেও ভালো লাগে। যেতে যেতে বারবার মনে পড়ছে সুরেন্দ্রর কথা। সুরেন্দ্রকে সে কিছুতেই পছন্দ করতে পারছে না। সুরেন্দ্রর স্বাস্থ্য ভালো, পকেটে পয়সা ঝমঝমিয়ে বেড়ায়। এসব মানুষ একবার গ্রাম ছেড়ে শহরে গেলে আর ফেরে না। সুরেন্দ্র ফিরল কেন? আবার বিদায় হলেই তো পারত। পকেটে তার 100 টাকা, কিন্তু এমনি তো সে কারুকে দেবে না। ভূত কেনার বায়না। নিবারণের গা জ্বালা করে। 100টা টাকা পেলে তার এখন কত দিকে সুরাহা হতো। সেই টাকা একজনের পকেটে আছে, অথচ সে পাবে না। এই পৃথিবীতে কারোর থাকে প্রয়োজনের চেয়ে অনেক বেশি, আর কারো প্রয়োজনটুকুও মেটাতে পারে না। এইটাই বুঝি নিয়ম। কতজনে কত ভূত দেখে,
তার ভাগ্যে জোটে না একটাও। সন্ধ্যের পর এদিক ওদিক তাকিয়ে খোঁজে, চমকে ওঠে দু একবার, তারপর ভালো করে চোখ কচলে দেখে না, একটা কলা গাছ কিংবা বেল গাছ। দূর! তখন আরও রাগ হয় সুরেন্দ্রর ওপর। খালপাড়ের উঁচু বাঁধটার উপরে এসে দাঁড়ায় নিবারণ। বুক চিতিয়ে নিঃশ্বাস নেয়। খালি পেটে বেশি হাওয়া খেলে পেট ঘুলিয়ে ওঠে, মন খারাপ লাগে। 50টা লোক একসঙ্গে মাটি কাটছে, ওরা যেন সবাই আলাদা। নিবারণ ওদের কেউ নয়। আর খানিক বাদে ওরা নগদ 4.5 টাকা পাবে, নিবারণ পাবে না। কদিন ধরেই তার বউটা পেট ব্যথায় কাতরাচ্ছে, রাত্রির বেলা ঘুঙিয়ে ঘুঙিয়ে কাঁদে। এই সময় ওর একটু ভালো মন্দ খাওয়া দরকার, একটু দুধ পেলে শরীরের পুষ্টি হতো। ভেজে পেটের বাচ্চাটা, কিন্তু দুধ? কতদিন আগে পয়সা দিয়ে দুধ কিনেছে, মনেই পড়ে না। নিবারণের পুকুর ধারে কলমি শাক পাতা আপনিই জন্মায়। কদিন ধরে সেই কলমি শাক সেদ্ধ আর ফ্যান ভাত চলছে। আকাশটাকে গাঢ় লাল রঙে ভাসিয়ে সূর্যদেব অস্ত যাচ্ছেন। এই সময় আকাশটাকে ভগবানের রাজবাড়ির মতন মনে হয়। সেদিকে হাত তুলে নিবারণ মনে মনে বলল, এই জন্মে অনেক দুঃখ কষ্ট পেয়ে গেলাম, হে ভগবান, পরের জন্মে একটুখানি সুখ দিও, যেন দুবেলা পেট পুড়ে দুটো ভাত খেতে পাই, আর ছেলেপেলেগুলোর হাতে একটু নাড়ু বাতাসা দিতে পারি। ডান দিকে খানিকটা দূরে নিম গাছটার তলায় একটা ছোট খাটো জটলা। বিনা পয়সায় 2-1 টান বিড়ি খাওয়ার লোভে নিবারণ সেই দিকে এগিয়ে গেল এবং গিয়ে নিজেই একটু চমকপ্রদ খবর শুনল। সঙ্গে সঙ্গে একটা হিংস্র আনন্দে জ্বলে উঠল চোখ দুটো। সে এবার যেন তার সব পরাজয়ের প্রতিশোধ নেবে। উত্তেজিত আলোচনার মধ্যে জোর করে মাথা গুলিয়ে নিবারণ জিজ্ঞেস করল, ওসব কথা ছাড়ো দেখিনি, কেউ নিজের চোখে দেখেছে? সোনারং গ্রামের বাঙাল চারু বলল, নিজের চোখে দেখিনি কি চাটাম মারছি নাকি? এখনো আছে? এই তো ভানু দেখেছে একটু আগে, মাটিতে গইরে ছটপটাচ্ছে। ভানু, এগুলো কি সত্যি কথা? ভানু অতি সরল নির্বোধ লোক। 20-22 বছর বয়স থেকেই তার মাথার টাক সবাই জানে। সবাই জানে মিথ্যে কথা বানিয়ে বলার ক্ষমতা পর্যন্ত নেই ভানুর। ভানু বলল, হ্যাঁ দেখেছি, কালো জাম গাছটার তলায় মাটিতে পড়ে ছটপট করছে আর গ্যাঁচলা বেরোচ্ছে মুখ দিয়ে। ওজা এসে এমন ধুনো জ্বেলেছে না, চোখ জ্বালায় আমি একেবারে টিস দিতে পারলুম না। ওঝা? তোদের সালার কি ঘটে বুদ্ধি হবে না কোনো দিন? সুরেন্দ্রকে খবর দিসনি কেন? সে বাঞ্চর যে বড় তড়পায়। সে হারামের বাচ্চাটা আজ দেখাক তার কতখানি মুরদ। সুরেন্দ্র তো টাউনে। সালাকে টাউন থেকে ধরে নিয়ে আয়, ওর ইচ্ছে মতন তেনারেকে ছুটির দিনে দেখা দেবেন নাকি? মাঝে মাঝে রাত্রির বেলা সুরেন্দ্র টাউন থেকে আসে, কোন মাগিকে নাকি ওর মনে ধরেছে। তবে ডাক না সালাকে। সকলে হই হই করে খালপাড়ের বাঁধ থেকে নেমে গ্রামের দিকে ছুটে গেল। সুরেন্দ্রর বাড়ি গ্রামের এক টেরে। বাড়ির সামনের ধানি জমি এককালে তাদেরই ছিল। বাপ ছিল খুব শক্ত হাতের চাষি, কথাবার্তায় কাউকে রেয়াত করত না। অল্প জমিতে গায়ে খেটে সে নিজের ছেলে বউকে দুবেলা খাইয়ে পরিয়ে রেখেছিল। সে জমি জেরাত সব গেছে, কিন্তু বাড়িটি এখনও আছে। গ্রামের এই এক অদ্ভুত নিয়ম, সবসময় ফন্দি ফিকির করে এ ওর জমি কিংবা বাগান নিজের ভাগে ভাগিয়ে নিতে চায়। মিথ্যে মোকদ্দমা লাগে। তাছাড়া গাজুয়ারি দখল তো আছেই, কিন্তু অন্যের বসত বাড়ি কেউ চট করে দখল করতে চায় না। সব গ্রামে 1-2খানা বসত বাড়ি ফাঁকা পড়ে থাকে, মালিকের কোনো পাত্তা নেই। দিনের বেলা ঘু ঘু চড়ে সেখানে, তবু কেউ সে বাড়িতে চট করে বাস করতে আসে না। তাতে বাস্তু দেবতা অসন্তুষ্ট হন, অভিশাপ দেন সেজন্যই। এমনকি পাশের বাড়ির লোক ও আত্মীয় কুটুম হঠাৎ এসে পড়লে নিজেদের বাড়িতে জায়গা না থাকলেও তাদের সেই ফাঁকা বাড়িতে থাকতে পাঠায় না, বরং সেটা পোড়ো বাড়ি হয়ে যাক, তাও ভালো। লোকে দরজা জানলাগুলো খুলে নিয়ে জ্বালানি করে। সুরেন্দ্র নিজেদের বাড়িটাতে জানলা কপাট বসিয়ে আবার বাসযোগ্য করে তুলেছে। শহরে তার ফ্যাক্টরির পাশে নিজস্ব কোয়ার্টার আছে, সেখানে পাকা নর্দমা আর কলের জলা। তবু সুরেন্দ্র আজকাল প্রায় গ্রামের বাড়িতে এসে থাকে। এই মাটি তাকে টানে। একদিন মাঝরাত্রিরে নিজের ঘরে একা শুয়ে থেকে সুরেন্দ্র আপন মনে কাঁদে, গল গল করে চোখের জল বেরোয়। অত বড় দশাশয় লোকটা যে কাঁদতে পারে তা কেউ বিশ্বাস করবে না। সুরেন্দ্র কাঁদে একা। তার খুব কষ্ট হয় তার মায়ের কথা ভেবে। একদিন নিষ্ঠুরের মতন সে তার মাকে ছেড়ে চলে যায়।
চৌধুরী বাবুরা বিনা দোষে তাকে শুয়োর পেটা করার ফলে রাগে অন্ধ হয়ে গিয়েছিল সে। মায়ের কথাও তখন তার মনে পড়েনি। সে পালিয়েছিল, তার মা খেতে না পেয়ে কেঁদে কেঁদে মরে গেছে। এই ঘরেই তার মায়ের অসংখ্য স্মৃতি। তার মায়ের নাকি ওলা ওঠা হয়েছিল বলে গাঁয়ের লোক তাকে ছোঁয়নি। 3 দিন ধরে বাসি মরা পড়েছিল। তারপর এখান থেকে আর কেউ ভয়ে বাড়ির পাশ মারাতো না। সুরেন্দ্র এতদিন বাদে ফিরে এসেছে এই গাঁয়ের উপর প্রতিশোধ নিতে। এখন তার পকেটে টাকা আছে, শরীরে বল আছে, মনে জোর আছে, তবু সে আর তার মাকে ফিরে পাবে না। নিঃশব্দে চোখের জল ফেলতে ফেলতে সুরেন্দ্র একবার এক এক কথা ভাবে। নিঃশব্দে চোখের জল ফেলতে ফেলতে সুরেন্দ্র একবার ভাবে, একদিন সে এই গ্রামেই কোনো মেয়েকে বিয়ে করবে, তাহলে হয়তো এই গ্রামের ওপর তার রাগ পড়ে যাবে। কিন্তু সেরকম মেয়ে কই? কাউকেই তার চোখে ধরে না। রূপের কথা ছেড়েই দাও, একটারও স্বাস্থ্য ভালো নয়, কারো ভালো করে বুকটুকু ওঠেনি। বাইরে থেকে কে যেন মোটা গলায় ডাকে, সুরেন্দ্র, এই সুরেন্দ্র। ঠিক যেন তার বাবার গলা। সুরেন্দ্র শুয়ে শুয়ে হাসে। গাঁয়ের উটকো ছেলেরা তাকে নানান রকমভাবে ভয় দেখাবার চেষ্টা করেছে অনেকবার। জলে ডোবানো বেড়াল ছেড়ে দিয়েছে ঘরের মধ্যে। একদিন তককে তককে থেকে সুরেন্দ্র কয়েকটা ছোঁড়াকে ধরে ফেলে বেধড়ক ধোলাই দিয়েছিল। তারপর থেকে ওসব উৎপাত অনেকটাই কমেছে, কিন্তু 2-4 জন এখনও তার পেছনে লেগে আছে। আবার ধরতে পারলেই হয়। আবার সুরেন্দ্র, আয় সুরেন্দ্র বলে ডাক উঠতেই সে বাইরে বেরিয়ে এলো। কেউ নেই। আকাশে তৃতীয়ার ফালি চাঁদ কয়েকটা চামচিকে উড়তে উড়তে চাঁদের দিকে চলে যাচ্ছে। পরপর 4টে নারকোল গাছের সবকটা পাতা এখন হাওয়ায় উত্তরমুখ। কেউ নেই। তবু কে ডাকলো? সুরেন্দ্র চারদিকে ঘুরে ঘুরে তাকায়। খানিক আগে সন্ধে হয়েছে। এর মধ্যেই গ্রামে ছড়িয়ে পড়েছে মোহনিদ্রা। সুরেন্দ্র নিজের কপাট বুকে হাত বুলিয়ে মনে মনে বলল, ওরকম হয়, একলা থাকলে ওরকম শোনাই যায়, আর বেশি দিন একলা থাকতেও তো ইচ্ছে করে না। অন্ধকারের মধ্যে দূর থেকে কারা যেন হেঁটে আসছে। 7-8 জন মানুষ। তারা আসছে প্রায় দৌড়ে দৌড়ে এবারের দিকেই। সুরেন্দ্র স্থিরভাবে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। দলের প্রথমেই আছে নিতাই। সে লাফাতে লাফাতে এসে বলল, সুরেন্দা, ও সুরেন্দা, জবর খবর আছে, আমি তোমার কাছেই আসছিলাম। সুরেন্দ্র বিনা উত্তেজনায় বলল, কি খবর? সোনারং গাঁয়ের সর্বানন্দ দাসের পুতের বউকে ভূতে ধরেছে। বটে, কতখানি ভাং খেয়েছিস? এবার অন্য 4-5 জন এগিয়ে এসে বলল, সাচ্চা কথা, সর্বানন্দের ছেলে বিভূতির বউকে পেতনিতে ধরেছে। সকাল থেকে মাটিতে পড়ে ছটপটাচ্ছে, তার মুখ দিয়ে কথাও বলছে পেতনিটা। কি সব কুৎসিত কথা! ঠাট্টার সুরটা বজায় রেখেই সুরেন্দ্র বলল, বটে, কি কুৎসিত কথা বলো তো শুনি। সে তুমি গেলেই নিজের কানে শুনতে পাবে। আপনারা কেউ শোনেননি? দেখেছেন কেউ চোখে? নিবারণ উগ্র গলায় বলল, আলবাত দেখেছে, এই তো এই চারু ভেনু দুজনেই দেখেছে। ওজা এসেও সে পেতনিকে ভাগাতে পারছে না। সর্বানন্দের ছেলে বিভূতি কোথায়? সে তো দুর্গাপুরে কাজ করে। ওদের বাড়ি কেউ আছে এখানে? ওদের বাড়ি কেউ তো আমাকে ডাকতে আসেনি। কেন? আমরা বললে তুই যাবি না? আমাদের কথাটা কি কথা নয় নাকি? আমরা কি ফেল না? দেখো, আমি সাফ কথা বলি, সর্বানন্দের বাড়ির 2-2.5 মাইলের রাস্তা উড়ো কথা শুনে যদি শুধু মধু আমাকে যেতে হয়, তার চেয়ে ঘরে বসে কীর্তন গাওয়া অনেক ভালো। নাকি তুই ভয় পাচ্ছিস এখন? সুরেন্দ্র এবার হাসল। এত বয়স্ক লোকদের তার খুব ছেলে মানুষ বলে মনে হলো। এদের মাথায় গোবর। সে বলল, আমার এমন লাভের কারবার, তাতে কি ভয় পেলে চলে? কি কিন্তু খাঁটি মাল পাচ্ছি কোথায়? একবার গিয়েই দেখ না। যাচ্ছি তাহলে, কিন্তু গিয়ে যদি দেখি ভাঁওতা, তাহলে কিন্তু উত্তম মধ্যম করে একেবারে সবার অবস্থা খারাপ করে ছাড়বো। আমার সঙ্গে মাজাকি করো না, বুঝলে? আমি সরল কথার মানুষ। সুরেন্দ্র ঘরের মধ্যে ফিরে গেল রেডি হয়ে নিতে। অন্যরা বাইরে দাঁড়িয়ে রইল। শুধু নিতাইয়ের অধিকার আছে ঘরে ঢোকার। সুরেন্দ্র একটা ঝোলার মধ্যে কয়েকটা জিনিস ভরে নিচ্ছে। একটা ছোট টিনের বাক্স, তার মধ্যে কি আছে নিতাই জানে না। একটা টর্চ, 1 বান্ডিল ব্যান্ডেজের কাপড়, আর একটা বিলিতি মদের খালি বোতল। নিতাই জিজ্ঞেস করল, সুরেন্দা, খালি বোতলটা নিচ্ছ কেন? জানিস না, এই বোতলের মধ্যেই পেতনিটাকে ভরবো। ভূত পেতনিরা বোতলকে বড় ডরায়। যে বোতলটা তুলে ধরবো, অমনি তার মধ্যে সুরুত করে এসে ঢুকে পড়বে।
তুই ওদের কথায় নেচেছিস নাকি রে? ঝোলাটা কাঁধে নিয়ে বাইরে বেরিয়ে সুরেন্দ্র বলল, চলো। কয়েক পা এগিয়ে যেতেই নিবারণ তাকে জিজ্ঞাসা করলো, টাকা এনেছিস তো সুরেন? 100 টাকা দিবি বলেছিলি, সেটা কিন্তু কথা দিয়েছিস তুই। আজ তোর টাকা খসবে। তা নিয়ে তোমার মাথা ব্যথা কেন নিবারণকা? ভালো মাল পেলে আমি ভালো দাম দেব। টাকা যদি পায় তো পাবে সর্বানন্দ দাস। তোমাকে কি তার থেকে একটা পয়সাও দেবে? নিবারণ খানিকটা চুপসে গেল, তবু সে মনে মনে বলল, তা আমি পেলাম আর না পেলাম, তবু তো তোর পকেট থেকে টাকা খসতে দেখলেই আমার আনন্দ হবে। হারামের বাচ্চা, তোর তেজ আজ ভাঙবে। সর্বানন্দ দাসের অবস্থা এককালে বেশ সচ্ছল ছিল। এখন তার অবস্থা এত রমরমা নেই। জমি জায়গা বেহাত হয়ে গেছে। তবু তার বড় ছেলে শহরে চাকরি করে বাড়িতে টাকা পাঠায়। বাড়িটা বেশ সুন্দর, মস্ত বড়। উঠোনের চারপাশে 4টি ঘর এবং সে বাড়ি ঘিরে রয়েছে অনেকগুলো সুপুরি গাছ। রান্নাঘরের পাশ দিয়ে একটি সুপুরি গাছ ঘেরা পথ চলে গেছে পুকুর পাড় পর্যন্ত। উঠোনের এক কোণে একটি বড় কালো জাম গাছ। বাড়িটি এখন ভিড়ে ভিড়াক্কার। সেই ভিড় সামলাবার চেষ্টাও কারণ নেই। যার যা খুশি করছে। লোকের চেঁচামেচিতে কান পাতা যায় না। সেই সঙ্গে ধূপ ধুনোর ধোঁয়া। একটা হ্যাজাকের আলো ঘিরে উঠছে অসংখ্য পোকা। সর্বানন্দের পুত্রবধূ শান্তি শুয়ে আছে উঠানে। তার সর্বাঙ্গের পোশাক ভেজা, মাথার চুল একেবারে জল কাদায় মাখামাখি, চোখ দুটি বন্ধ, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে অনবরত। শরীরটা কিছুক্ষণ নিস্তব্ধ, মাঝে মাঝে হঠাৎ মেকে দুমকে যাচ্ছে, যেন অসহ্য যন্ত্রণা। বড় একটা মাটির মালসায় টিকের আগুন জেলে তাতে একটু একটু ধুনো দিচ্ছে সর্বানন্দ নিজে। আর শান্তির পাশে বসা ওঝা অনবরত মন্ত্র পড়ে যাচ্ছে চোখ বুজে। তার হাতে একটা ঝাঁটা। ওঝাটি বেঁটে বাঁটকুলা। এ গ্রামের মহাদেব ওঝার ছিল দারুণ নামডাক। আশেপাশের 10-20খানা গাঁ থেকে তার বায়না হতো। চেহারাও ছিল সাংঘাতিক। দেখলে ভয় ও ভক্তি দুটোই জাগত। মেয়ে মানুষের মতন কোমর পর্যন্ত চুল, এদিকে গাল ভর্তি চাপ দাড়ি, টকটকে লাল রঙের কাপড় পরা, চোখ দুটিও সেই রকম লাল, হাতে একটা ডান্ডা। এই মহাদেব ওঝা নাকি মন্ত্রের জোরে ভূত প্রেতদের তিরিং বিরিং করে নাচাতে পারত। মাস 6 আগে সেই মহাদেব ওঝা মারা গেছে। সে নাকি নিজের শরীরের মধ্যে একসঙ্গে 2টো ভূত ঢুকিয়ে আটকে রাখতে গিয়েছিল। পুরুতের ছেলে পুরুত হয়, তেমনি ওঝার ছেলে ওঝা হয়েছে, কিন্তু বাপের চেহারা পায়নি ছেলে। বয়স তার মোটে 20-22, দেহটি নাদুস নুদুস। তা হোক, বাপের কাছ থেকে মন্ত্রগুলো সব পেয়েছে। তার একটি বড় গুণ হলো সে জিভ দিয়ে নিজের নাক ছুঁতে পারে। মহাদেবের ছেলে সুবল, সে মাটিতে জোড়াসন করে বসে খুব ভাব দিয়ে মন্ত্র পড়ে যাচ্ছে। আর বউটি যেই মাঝে মাঝে বেঁকে দুমড়ে উঠছে, অমনি সে হাতের ঝাঁটা দিয়ে সপাং সপাং করে পিটোচ্ছে। মহাদেব ওঝা নাকি মারের চোটে রক্ত বার করে দিত। সুবল অত জোরে মারতে না পারলেও তার গালাগালির জোর আছে। শান্তি একবার বেশি করে হাত পা ছুঁড়লেই সুবল ওঝা এক হাতে তার চুলের মুঠি চেপে ধরে মারতে মারতে বলল, দাদা আবাগির বেটি, শতেক ফাতারি, দূর দূর এখান থেকে। সুরেন্দ্র ভিড় ঠেলে এসে উঠোনের মাঝখানে দাঁড়ালো। মিশমিশে কালো জমদূতের মতন চেহারা, রাগে চোয়াল দুটো শক্ত হয়ে গেছে। প্রথমেই তার ইচ্ছে হলো সুবল হারামজাদাকে ক্যাঁত ক্যাঁত করে 2টো লাথি কষায়। শুয়োরের বাচ্চাটা মেয়ে ছেলেদের গায়ে হাত তোলে। সুরেন্দ্রর 2 পা এগিয়েও গেল তার দিকে, কিন্তু শেষ পর্যন্ত মারল না। তার মনে পড়ল ফাদার পেরেরার কথা, নিতান্ত আত্মরক্ষার কারণ ছাড়া কাউকে মারতে নেই, যখন তখন মারামারি করে জন্তুরা, তুমি তো মানুষ। সে ঝুঁকে সুবলকে বলল, দেখি কর্তা, ছাড়ো ছাড়ো, আমি একটু দেখব। আজ যদি মহাদেব ওঝা থাকতো তাহলে তুল কালাম কাণ্ড বেঁধে যেত একটা। মহাদেব ওঝার কাজে কেউ কখনো বাধা দেবার সাহস করেনি। সুরেন্দ্রর মতন সাজওয়ানকেও গ্রাহ্য করতো না সে। তার গায়েও শক্তি কম ছিল না, কিন্তু ছেলেটি হয়েছে অকাল কুষ্মাণ্ড। সুবল মিনমিন করে বলল, আমার কেস, তুই দেখবার কে? বেটিকে তাড়ালুম বলে আর একটুখানি। সুরেন্দ্র তাকে পোকামাকড়ের মতো অগ্রাহ্য করে বলল, সরো সরো। তারপর সর্বানন্দকে জিজ্ঞাসা করল, কি হয়েছিল? সর্বানন্দ বিবর্ণ মুখে একটা হাত তুলে বলল, ওই জাম গাছটা।
সুবল এবার বাকিটা বলে দিল। আজ ভোরবেলা বাসি কাপড়ে এই বউটি ঘর থেকে বেরিয়েছে, তখনও ভালো করে সূর্য ওঠেনি। ঘর থেকে উঠোনে পা দিতেই দেখলো 3টে কই মাছ। একটা বড় মাটির হাঁড়িতে কাল রাত থেকে কই মাছ জিওনো ছিল। এই বাড়িতে প্রায় এরকম জিওল মাছ রাখা থাকে। কোনো ক্রমে হাঁড়িটা কাত হয়ে পড়েছিল, তার থেকে বেরিয়ে এসেছে কয়েকটা মাছ। বেড়ালে যে খেয়ে ফেলেনি তাই ভাগ্যি। বেড়াল অবশ্য জ্যান্ত কই মাছকে ভয় পায়। বউ তাড়াতাড়ি মাছগুলোকে ধরে হাঁড়িতে ভরল, সেই আঁশ হাত না ধুয়েই মুছে ফেলল কাপড়ে। তারপর ঘুম চোখে জল খালাস করে আবার ঘরে ফিরে শুতে যাবে এমন সময়। এই পর্যন্ত বলে সুবল থামল। উপস্থিত অন্যান্য লোকেরা এই ঘটনা ইতিমধ্যে প্রায় 50 শুনেছে। তবু সুবল খানিকটা নাটকীয় করবার জন্য বলল, ওই জাম গাছে উঁট পেতে বসেছিল দুটিতে, 2 দুষ্ট আত্মা। ওরা তো এসব সুযোগে খোঁজে। বাসি কাপড়ে আঁশ হাতে মুছেছে, তার ওপর পেচ্ছাপ করে এসে পায়ে জল দেয়নি। বউ যেই জামতলা দিয়ে আসছে অমনি গাছের একটা ডাল নিচু হয়ে নেমে এসে মারল এক ঝাপটা। ব্যাস, সেই যে পড়ে গেল উঠোনে, আর তাকে নড়ান যায় না। অত ভোরে আর কেউ জেগেছিল? কেউ দেখেছে যে বউ কই মাছ ধরেছিল কিংবা পায়ে জল দেয়নি? দেখতে হবে কেন? আমি তো কেস দেখেই বুঝে নিয়েছি। ওই যে বারান্দায় জিওল মাছের হাঁড়িটা এখনো রয়েছে। প্রমাণ চাও দেখবে? হাতের ঝাঁটা দিয়ে শান্তিকে খুব জোরে একটা বাড়ি মেরে বলল, হারামজাদি, ছোট লোকের নাঙ্গি, বল বল, বউ বাসি কাপড়ে মাছ ধরেনি? শান্তির মুখ দিয়ে আওয়াজ বেরোলো, ওই দেখো শিকার পেয়েছে। আরো শুনবে? আবার সে শান্তিকে ঝাঁটা মেরে বলল, খাগি, বল, গাছের ডাল নিচু হয়ে এসে ওর মাথায় বাড়ি মারেনি? বল, মারেনি? মেরেছে মেরেছে। সুবল সগর্বে মুখ ঘুরিয়ে তাকালো। সুরেন্দ্র সুবলের হাত থেকে ঝাঁটাটা কেড়ে নিয়ে ফেলে দিল দূরে। শান্তি এ গ্রামের মেয়ে নয়। সর্বানন্দের মামার বাড়ি রসা পাগলা গ্রামে বেড়াতে গিয়ে সর্বানন্দ এই মেয়ে পছন্দ করে এনেছিল। মেয়েটি কিছু লেখাপড়া জানে। সর্বানন্দের ছেলে বিভূতি মহাকুমা শহর থেকে বিএ পাশ করে এসেছে। তার সঙ্গে এ মেয়েকে মানিয়েছে ভালো। ঘরের বউ হয়েও শান্তি জোড়া বিনুনি করত অনেক দিন। শহরে খরচ বেশি বলে বিভূতি 2 বছর হলো বউকে গ্রামের বাড়িতে রেখেছে। সেই 9 মাসে 6 মাস একবার এখানে আসে। এখনও বাচ্চা কাচ্চা হয়নি। ইতিমধ্যে সন্দেহ দেখা দিয়েছে যে বউ বাঁচা। সুরেন্দ্র তাকিয়ে রইল শান্তির দিকে। একটু আগে উপুর হয়েছিল, সে এখন চিত হয়েছে। একটা হাত চাপা পড়েছে পিঠের তলায়, মুখটা মাটির দিকে ফেরানো। ভরা যৌবনের এক নারী এতগুলো লোকের সামনে পড়ে আছে মাটিতে। ভিজে কাপড় সেঁটে গেছে গায়ের সঙ্গে। আঁচলটা অজগর সাপের মতো গোল হয়ে কুণ্ডুলি পাকিয়ে আছে পায়ের কাছে। কোমরের কষিও আলগা। চোখ দুটো খোলা, কিন্তু সে চোখে কোনো দৃষ্টি নেই। বাঁজা মেয়েদের স্বাস্থ্য খুব ভালো হয়। সুরেন্দ্র এ পর্যন্ত 2 গায়ের মধ্যে শান্তির মতন সুন্দরী আর দেখেনি। সুবল বলল, একসঙ্গে দুটো আত্মা এসে বসেছিল ওই জাম গাছে। মদ্দাটা এখনো বসে আছে ওখানে। আমি গাছটার চারপাশে গন্ডি কেটে দিয়েছি, এদিকে আসতে পারবে না। পেতনিটা সেঁধিয়েছে বউয়ের শরীরে। একসঙ্গে ছাড়া দুটোতে যাবে না। সুরেন্দ্র এগিয়ে গেল জাম গাছটার দিকে। সুবল চেঁচিয়ে বলল, ওদিকে যেওনি, গায়ে বাতাস লেগে যাবে। তোমার গায়ে বাতাস লেগে যাবে বলে দিচ্ছি। মদ্দাটা এখনো বসে আছে, দেখো না, হাওয়া বাতাস নেই, তবু ডগার ডালটা কেমন আপনা আপনি দুলছে। ফ্যাকাশে জ্যোৎস্নায় সত্যিই মনে হয় জাম গাছের ডগার ডালটা দুলছে একটু একটু। ভিড়ের মধ্য থেকে কে একজন বলল, ও যেতে যায়, যাক না। সুরেন্দ্র নিচু হয়ে তার খাকি প্যান্ট গুটিয়ে ফেলল হাঁটু পর্যন্ত। তারপর তরতর করে উঠে গেল জাম গাছে। সবচেয়ে মোটা ডালটার উপর এক পায়ে দাঁড়িয়ে হেঁড়ে গলায় চেঁচিয়ে বলল, কোথায় সে? একেবারে ওপরে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। হাসছে বেটা, আরেকটু ওপরে ওঠাও, টেট্টি পাবে। সুরেন্দ্র বুঝল ওর চালাকিটা। জাম গাছের ডাল তেমন মজবুত নয়। তাদের বাড়িতে একটা জাম গাছের পিঁড়ি ছিল। কথা নেই বার্তা নেই, একদিন এমনি এমনি সেটা মাঝখান থেকে ফেটে 2 ভাগ হয়ে গেল। এখন সে তার এত বড় শরীরটা নিয়ে যদি আরও উপরে ওঠে তাহলে হঠাৎ ভেঙে পড়ে যাবে, আর না উঠলে ওরা বলবে সে হেরে গেল। কোমরের বেল্টটা খুলে সে একটা গোল ফাঁস করল। তারপর পায়ের আঙুলে ভর দিয়ে ডিঙি মেরে যতটা লম্বা হওয়া সম্ভব হয় লম্বা হয়ে
বেল্টের ফাঁস দিয়ে ধরতে পেরে সে মট করে ডাল ভেঙে হাতে নিয়ে নেমে এলো নিচে। গাছের ডালটা সে সুবলের নাকের কাছে এগিয়ে দিয়ে বলল, এর মধ্যে তোমার মদ্দা ভুট্টা বসে আছে। সুবল ভয় পেয়ে মাথাটা পিছিয়ে নিল খানিকটা। শান্তি এর মধ্যে উঠে বসেছে আর ফিকফিক করে হাসছে। সুরেন্দ্রর দিকে হাতছানি দিয়ে বলল, এই শোনো না, শোনো। সবাই চেঁচিয়ে উঠল, রেগেছে রেগেছে, পেতনি ওকে রেগেছে। সুরেন্দ্র খানিকটা হকচকিয়ে গেল, ঠিক যেন অস্বাভাবিক মানুষের মতন গলা। তবে কি বউটা এতক্ষণ নকল যাত্রা করছিল, সুবলের হাতে এত মার খেয়েও? পাকানো আঁচলটা তুলে নিয়ে শান্তি গায়ে জড়িয়ে ভদ্র হলো। সেই রকমই ফিকফিকিয়ে হেসে হাতছানি দিয়ে সুরেন্দ্রকে বলতে লাগলো, এই শোনো, শোনো, শোনো না। কি? শোনো, আরও কাছে এসো। কি? শান্তি মাটির উপর চাপড় মেরে বসলো। বসো, এখানে এসে বসো। লজ্জা কি? আমাকেও তোমার লজ্জা? তুমি যে আমার নাগর। বসো। সুরেন্দ্র মাটিতে বসে পড়ল। তোমার সঙ্গে আমার কথা আছে, কানে কানে বলবো। ওইখান থেকেই বলো। পা ঘষতে ঘষতে শান্তি নিজেই চলে এলো সুরেন্দ্রর কোলের কাছে। তার মাথাটা ধরে টানল। সুরেন্দ্র খুবই অস্বস্তিতে পড়েছে। শান্তি তার কানে কানে কি যেন বলতে চায়। সুরেন্দ্রর কানের কাছে মুখ ঠেকিয়ে শান্তি ফিসফিস করে কি যেন বলতে লাগলো। সুরেন্দ্র বুঝতে পারল না তার একটা বর্ণ। এক সময় সে বলে চেঁচিয়ে উঠল। শান্তি তার কান কামড়ে ধরেছে। সুরেন্দ্র ধাক্কা মেরে সরিয়ে দিল শান্তিকে। তার কান দিয়ে দরদর করে রক্ত গড়াচ্ছে। জনতা হেসে উঠল হো হো করে। সুরেন্দ্রর দুর্দশা দেখে তারা দারুণ মজা পেয়েছে। সেদিন থেকে তার নাম হয়ে গেল কান কাটা সুরেন। কিন্তু জনতার হাসিও থেমে গেল শান্তির অকস্মাৎ হাসিতে। শান্তি হি হি করে হেসে উঠল। তার ঠোঁটের পাশে রক্ত। তারপর কি একটা বিকট গলা করে বলল, এই সুরেন্দ্র, আমাকে বিয়ে করবি? আয় না, বিয়ে করবি? তোতে আমাদের পাট খেতে লুকিয়ে থাকবো, বিয়ে করবি? এই সুরেন্দ্র, আয় না। সবাই জানে সর্বানন্দের ছেলের বউ শান্তি লাজুক মেয়ে। পাঁচজনের সামনে সে কখনো যায় না, কারেও না। বিশেষত শ্বশুরের সামনে সে কোনোদিনও এরকমভাবে খারাপ কথা বলবে না। তাছাড়া এ তো শান্তির গলা নয়, তার ভেতর থেকে অন্য কেউ কথা বলছে। শান্তি আবার হাসতে লাগলো হি হি করে। মানুষে সেরকম হাসতে পারে না, ঠিক যেন দুটো ছুরিতে ঠোকাঠুকি হচ্ছে। শুনলে গা ছমছম করে। অনেকে ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গেল। সুরেন্দ্র রুমাল দিয়ে তার কানটা চেপে ধরে আছে। রক্তে ভিজে গেছে তার ঘাড়ের কাছের জামা। শান্তি এবার সুরেন্দ্রর বুকের উপর হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ে বলল, খেলবি? আমার সঙ্গে খেলবি? এই সুরেন্দ্র, আয় না, খেলবি? স্ত্রী লোকের গায়ে হাত তোলা বিষয়ক বিধিনিষেধ ভুলে গেল সুরেন্দ্র। সে নিজে এবার শান্তির চুলের মুঠি ধরে মাথাটা সরিয়ে নিয়ে দুগালে সপাটে দুটো থাপ্পড় কষালো। সুরেন্দ্রর মাথায় রাগ চড়ে গেছে। চর খেয়ে শান্তি এবার নেতিয়ে পড়ল মাটিতে। যারা ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল তাদের মধ্যে আবার কয়েকজন ফিরে এসেছে। কিছুক্ষণ সবাই চুপচাপ। সুরেন্দ্র রক্ত মুছছে কান থেকে। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে নিবারণ বলল, এই সুরেন্দ্র, এবার টাকা বার কর, টাকা দে। আর পাঁচজন বলল, হ্যাঁ এবার টাকা দিতে হবে। সর্বানন্দদা, সর্বানন্দদা, ওকে ছেড়ো না, ধরো। কিসের টাকা? তুই যে বলেছিলি চোখের সামনে ভূত দেখালে 100 টাকা করে দিবি, দে সালা সেই টাকা। এমাত্র কি দেখলি? কি দেখলাম? এখন ন্যাকা সাচ্ছিস? তুই 50 বার বলেছিস নিজের চোখে ভূত দেখলে 100 টাকা করে দিবি, এমাত্র দেখলি না? না, দেখিনি। মিথ্যে কথা, টাকা মারবার মতলব, দে টাকা। সর্বানন্দদা, ওকে ছেড়ে দিও না, ধরো। আজ কোনো ছাড়াছাড়ি নেই, বড় টাকার গরম দেখায়, তাই না? অনেকে মিলে গোল হয়ে এগিয়ে আসছে সুরেন্দ্রর দিকে। ওরা সুরেন্দ্রকে একসঙ্গে চেপে ধরবে। রোগা খেতে না পাওয়া ভীত নিবারণের উৎসাহই যেন সব থেকে বেশি। সে ওই টাকার একটা আদলাও পাবে না। তবু তো সুরেন হারামজাদার দেমাগ ঠান্ডা করা যাবে। সুরেন্দ্রর নিজের দলের ছেলে নেতাই পর্যন্ত এ কাণ্ড দেখে পেছনে লুকিয়েছে। সে আর মুখ খুলছে না। শান্তি বৌদির ব্যাপার স্যাপার দেখে তার বুক কাঁপছে। সুরেন্দ্র সামনের দুজনকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে পা ফাঁক করে দাঁড়ালো। তারপর জামার কোমর থেকে একটা মস্ত বড় ভোজালি বার করে বলল, খবরদার
আমার সঙ্গে এঁটেলবাজি করতে এসো না, তাহলে আমি রক্তগঙ্গা বইয়ে দেব। এবার দৌড়ে পালাতে গিয়ে ওর ঘাড়ের উপর উল্টে পড়ল। সুরেন্দ্রটা একটা খুনে, ঠিকই বোঝা হয়ে গিয়েছিল আগে। সুরেন্দ্র হাওয়ায় ভোজালি ঘুরিয়ে বলল, আমি এক কথার মানুষ, 100 টাকা দেবো বলেছি, আসল মাল পেলে ঠিকই দেব, তা বলে আমাকে বাজে মাল ভুসি মাল গজাবে? এটা কি ঠিক? একটা মৃগী রুগী, তাকে দেখিয়ে টাকা চাইছো? হ্যাঁ? ভাঙা জাম গাছের ডালটা মাটিতে 3 বার আছড়ে বলল, এর মধ্যে মদ্দাভূত আছে? কোথায় সে শালা? নাকি আমাকে দেখেই পালিয়েছে? ঝোলা থেকে খালি বোতলটা বার করে সুবলের সামনে ঠাস করে রেখে সে বলল, সাপুরে যেমন সাপ ধরে, ঠিক সেই রকম ভূত ধরে দাও দেখি আমাকে। তুমি তো বেশ ভূত ধরে বেড়াও। এই বোতলটার ছিপি আটকে দেবার পর যদি আপনা আপনি লাফায়, তবে আমি এক্ষুনি তোমাকে 100 টাকা বার করে দেবো, এক্ষুনি। এই দেখো টাকা। সুরেন্দ্র পকেট থেকে 1 গোছা টাকার নোট বার করে দেখালো। কিছু না পেরে সুবল বলল, যা যা। মাটিতে হাঁটু কেড়ে বসে সুরেন্দ্র ভোজালিটা পাশে নামিয়ে রাখল। তারপর শান্তির নেতিয়ে পড়া একটা হাত তুলে নাড়ি দেখতে লাগলো। সর্বানন্দ এতক্ষণে খানিকটা সাহস সঞ্চয় করে বলল, এই, তুমি আমার বউয়ের গায়ে হাত ছুঁয়ো না। সুরেন্দ্র তাকে এক ধমক দিল, চুপ! একটু আগে তোমার ছেলের বউ আমার কানে কানে কি বলেছে জানো? যদি সবার সামনে বলে দিই, তোমার মুখে চুনকালি পড়বে। সর্বানন্দ চুপসে গেল সঙ্গে সঙ্গে। ওঝার ছেলে সুবল কিন্তু এত সহজে তার দাবি ছাড়তে চায় না। দর্শকদের মধ্যে যে কজন দূর থেকে তখনও উঁকিঝুঁকি মারছিল, তাদের উদ্দেশ্যে সে বলল, তোমরা দেখলে? 5 জনে দেখলে তোমরা? ও আমার কেস কি করে কেড়ে নিচ্ছে? এবারে থেকে আমার ডাক আগে পড়েছিল। এতক্ষণ ধরে তো বেজর বেজর করলে, ধরতে পেরেছো পেতনিটাকে? তুমি সরো, এবার আমি ভূত ডামর মন্ত্র শুরু করব। বেটি ধরার পরে যাবে কোথায়? রাখো তোমার ভূত ডামর মন্ত্র। তুমি তরলতন্ত্রের নাম শুনেছ? সে হোক গে, সে হলো গে সব তন্ত্রের বাবা। এইবার দেখো, আমি সেই তরলতন্ত্র শুরু করছি। সুরেন্দ্র তার ঝোলা থেকে টিনের বাক্সটা বার করে খুলল। তার মধ্যে ইঞ্জেকশনের সিরিঞ্জ আর টুকিটাকি ওষুধ। একটা অ্যাম্পিউল ভেঙে সবটা ওষুধ ভরে নিল সিরিঞ্জে। তারপর ডগাটা উঁচু করে হাওয়া বার করল। সবাই শঙ্কিত বিস্ময়ে চুপ। সুরেন্দ্র সর্বানন্দকে বলল, ভয় পেও না, আমার সুই দেওয়ার অভ্যেস আছে। ফাদার পেরেরার নাম শুনেছ? মস্ত বড় ডাক্তার। আমাকে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। খাইয়ে পরিয়ে আমাকে মানুষ করেছেন। তেনার কাছেই সুই দেওয়া শিখেছি। প্যাট করে সিরিঞ্জের সূঁচটা সে ফুটিয়ে দিল শান্তির ডান বাহুতে। পাকা কম্পাউন্ডের মতন তার ভঙ্গি। শান্তি একটুও শব্দ করল না। সবটুকু ঢেলে সূঁচটা বার করে সুরেন্দ্র সর্বানন্দকে বলল, তোমার ছেলের বউয়ের হিস্টিরি অসুখ হয়েছে। এখন 10-12 ঘন্টা ঘুমোবে, তারপর জেগে উঠলে ভালো করে খেতে দিও, সেরে যাবে। যাও, এবার ঘরে শুইয়ে দাও কে। উফ, কানটা একেবারে ফালা ফালা করে দিয়েছে। সর্বানন্দ বলল, বউয়ের গায়ে এখন এত শক্তি যে 5 জন মিলেও তাকে ধরে রাখতে পারেনি। ঘরে নিয়ে যাব কি করে? তারপর দক্ষযজ্ঞের শিবের মতন সে শান্তিকে পাঁজা কোলা করে তুলে নিল মাটি থেকে। কোন ঘরে শোয় দেখিয়ে দাও, বিছানায় রেখে আসছি। বারান্দা পেরিয়ে দরজা দিয়ে ঢোকার মুখে সে সর্বানন্দের দিকে তীব্র ঘৃণার চোখে তাকালো। তারপর নিচু গলায় বলল, পোয়াতে বউটাকে বুঝি এইভাবেই মেরে ফেলতে চাও? ছি, তোমরা না ভদ্রলোক। 3 দিন ধরে বৃষ্টি আর বৃষ্টি। বিশ্বাসই হয় না যে এটা শীতকাল, ঠিক যেন বর্ষার ধারা। সারা গায়ে জল কাদা মেখে সন্ধ্যের সময় টলতে টলতে বাড়ি ফিরছে নিবারণ। নেশা ভাঙ কিছুই করেনি, তবু তার পায়ে জোর নেই। শরীর যেন আর বয় না, যে কোনো সময় যে কোনো জায়গায় পড়ে যাবে। তার বুকে সারা বিশ্বের হতাশা। মহাজনের কাছ থেকে কর্জ নিয়ে নিবারণ তার বন্ধকি জমিতে ফুলকপির চারা লাগিয়েছিল মাত্র 5 দিন আগে। বৃষ্টিতে নষ্ট হয়ে গেল। এই সময় এত বৃষ্টির কথা সে স্বপ্নেও ভাবেনি। এ যেন ঈশ্বরের অভিশাপ। আজ আবার পাশের জমির আল ভেঙে গিয়ে জল ঢুকে পড়ল। কিছু কিছু চারা তুলে ফেলার চেষ্টা করেছিল নিবারণ, কিন্তু অর্ধেকের বেশি বাঁচাতে পারেনি। মহাজনের সঙ্গে শর্ত ছিল 50-50। সে তো গেল ভবিষ্যতের কথা, কিন্তু আজ? কাল দুপুর থেকে মাটি কাটা বন্ধ হয়ে গেল। এই বৃষ্টির মধ্যে মাটি কেটে কোনো লাভ নেই। অথচ আজই ছিল নিবারণের পালা। আজ কাজ থাকলে সে নিজের খোরাকির ভাত আর নগদ 4.5 টাকা পেত। এখন মনে হচ্ছে 4.5 টাকায় কত কিছু কেনা যায়। মাত্র 4.5 টাকায় এক পৃথিবীর সুখ কেনা যায়। রহমান সাহেব বলেছেন, আজ যারা কাজ পেল না,
কাল যদি বৃষ্টি থামে তবে তারাই কাজ পাবে আগে, আর কালও যদি বৃষ্টি থাকে তাহলে পরশু। মোট কথা নিবারণের কাজ বাঁধা। এখন কাল বা পরশু পর্যন্ত নিবারণকে পেটে কিল মেরে বেঁচে থাকতে হবে। নিবারণ ক্রুদ্ধ চোখে আকাশের দিকে তাকালো। মেঘও মানুষের সাথে এত শত্রুতা করে? ছোট ছোট ফুলকপির চারাগুলো দেখলেও চোখ জুড়িয়ে যায়, ঠিক যেন মায়ের কোলে মুখ লুকানো শিশু। আকাশের দেবতাদেরও একটু মায়া হলো না তাদের মেরে ফেলতে? ফুলকপির চারাগুলো কাঁদছিল ডুকরে ডুকরে। নিবারণ শুনেছে। কাদার মধ্যে পা হড়কে যেতেই নিবারণের কোমরের কষি একটু হালকা হয়ে গেল। অমনি তার ট্যাঁক থেকে টুস করে খুলে পড়ল একটা ছোট্ট কাঁচের শিশি। তার মধ্যে রয়েছে কালো হলদে রঙের লম্বা লম্বা 6খানা ওষুধ। অন্ধকারে কাদার মধ্যে শিশিটা আবার গেল কোথায়? নিবারণ রোগা রোগা আঙুল দিয়ে সেটাকে খুঁজতে লাগলো। বিরক্তিতে তার গা জ্বালা করছে। তার কিছুই ভালো লাগছে না। পাওয়া গেল শিশিটা। ভেতরে কাদা ঢোকেনি তো? না, ওপরে একটা রাবারের ছিপি আছে, হাওয়াও ঢুকতে পারে না। শিশিটা খুঁজে পেয়ে আনন্দ হবার বদলে নিবারণের ইচ্ছে হলো সেটা ছুঁড়ে ফেলে দেয়। সোনা রঙের হেলথ সেন্টারের ডাক্তারবাবু খুব মাছ ধরার শখ। একবার রোববার তিনি পুকুরে মাছ ধরতে যান। গত রোববার এসেছিলেন চৌধুরী বাবুর বাড়ির পেছনের মজা দেখিতে। পান্তিয়ার গেনু ঘুরঘুর করছে সেখানে। মাছ ধরারই ঝোঁক ডাক্তারবাবুর, মাছ খাওয়ার লোক নেই। একটার বেশি মাছ ধরা পড়লে বাকিগুলো অন্যদের বিলিয়ে দেন। সবাই জানে সেদিন ডাক্তারবাবুর ছিপে একটাও মাছ ধরা পড়েনি। কিন্তু তিনি একবার এসেছিলেন নিবারণের বাড়িতে। অল্প বয়সী ডাক্তারবাবুটি ছোট ছেলেমেয়েদের সঙ্গে গল্প করেন খুব। পান্তিয়ার গেনুই টেনে এনেছিল ডাক্তারবাবুকে। ওরা ওদের দাদুকে খুব ভালোবাসে। কদিন ধরে পবন খুবই অসুস্থ, কথা বলার ক্ষমতাও প্রায় নেই। তা ডাক্তারবাবু পবনকে দেখে অনেক লম্বা লম্বা কথা বলে গিয়েছিলেন। এটা খাওয়াতে হবে, সেটা খাওয়াতে হবে। নিবারণ সেসব কথা এক কান দিয়ে শুনে আরেক কানে বার করে দিয়েছিল। তার বাপ বুড়ো হয়েছে, এবার মরবে, তা নিয়ে এত আদিক্ষেতা কিসের? শীতের শেষটাতে পুরনো রোগীরা টপাটপ মরে। গতবারও এই সময় পবন শয্যা নিয়েছিল। সেবার খুব আশা করেছিলেন নিবারণ যে বাবা এবারেই যাবে। শুধু শুধু বেঁচে থেকে সে তো পৃথিবীর একরত্তি উপকারে আসে না। হুমা বুড়ো কদিন বাদে হাত পা ছেড়ে আবার উঠে বসল। অবশ্য এবার আর পার পাবে না। আজ বৃষ্টির মধ্যে খালধারে ঝাড়া 2 ঘন্টা নিবারণ বসেছিল গাছতলায়। হঠাৎ যদি বৃষ্টি থামে, যদি মাটি কাটা শুরু হয়, সে সময় ছাতা মাথায় দিয়ে বাঁধের ওপর দিয়ে চলে যাচ্ছিলেন ডাক্তারবাবু। নিবারণকে দেখে থামলেন। ডাক্তারবাবুটি আবার সবার সঙ্গে আপনি আজ্ঞে করে কথা বলেন। কপালে হাত ঠেকিয়ে নমস্কার করে তিনি নিবারণকে জিজ্ঞেস করলেন, আপনার বাবা কেমন আছেন? এসব জায়গায় শুধু শুধু কথা বাড়িয়ে লাভ নেই, তাই নিবারণ বলেছিল, ভালো। আমার ওখানে একটিবার আসবেন, আমি কয়েকটা ওষুধ লিখে দেব। আপনার বাবাকে একটা টনিক খাওয়ানো দরকার। নিবারণ চুপ করেছিল। ডাক্তারবাবু আবার বলেছিলেন, আজই আসতে পারেন, এই ধরুন ঘণ্টাখানেক বাদে, আমি তার মধ্যেই ফিরে আসব। সেই সময় যেন নিবারণ নয়, তার ভেতর থেকে অন্য কেউ বলে উঠেছিল, ডাক্তারবাবু, আমরা গরিব, ভগবান আমাদের দুবেলা পেটের ভাতও দেননি, আমরা কি ওই সব দামি ওষুধ খেতে পারি? ডাক্তারবাবুটির জোড়া ভুরু। তিনি তার বড় বড় কালো 2টি চোখ নিবারণের মুখের ওপর স্থিরভাবে রেখে কয়েক মুহূর্ত চুপ করেছিলেন। তারপর নিজের হাতে মস্ত বড় ব্যাগটা খুলে এই ওষুধের শিশিটা নিবারণকে দিয়ে বললেন, এটা দিনে 2টো করে খাওয়াবেন। ভাত খাওয়ার পর, আজ না হোক কাল পরশু আমার ওখানে একবার আসুন, দেখি আমি কি ব্যবস্থা করতে পারি। নিবারণ কোনো কথা বলছে না দেখে তিনি একটুক্ষণ চুপ থেকে আবার বললেন, কখনো আশা ছাড়তে নেই। তখনও নিবারণের আনন্দ হয়নি, রাগই হয়েছিল। এক সময় মানুষের দয়া দেখলেও রাগ হয়। ডাক্তারবাবু যদি আর কিছুক্ষণ দাঁড়িয়ে বড় বড় উপদেশ দিয়ে কথা বলতেন, তাহলে নিশ্চয়ই নিবারণই মনে মনে তাকে বাপ মা তুলে গাল দিত। সহ্য হয় না, তার কিছুই সহ্য হয় না। অন্ধকারে কাদার মধ্যে দাঁড়িয়ে ঔষধের শিশিটা হাতে নিয়ে নিবারণের মুখে একটা হাসি ফুটল। যা না ক্রোধ, না ঘৃণা, না উপহাস, না দুঃখ, না করুণার। সে হাসিটা অন্যরকম, বড় দুর্বোধ্য। ডাক্তারটি বললেন, ওষুধটা 2 বেলা খাওয়ার পর খাওয়াবেন। ডাক্তারটা বোকা, কিছুই শেখেনি। এখন নিবারণ যদি ওষুধটা ছুঁড়ে ফেলে দেয়, তাহলে কি তার পাপ হবে? ওষুধটা ফেলল না নিবারণ। যাই হোক, দামি জিনিস তো। সে আবার হেঁটে চলল। মাঝারি ধারায় অবিরাম বৃষ্টি পড়ে যাচ্ছে।
এই সময় পৃথিবীতে নিবারণ ছাড়া আর কেউ নেই। সে তার বাড়ির দিকে যাচ্ছে। এখন পৃথিবীতে তার সবচেয়ে ঘৃণার জায়গা তার নিজের বাড়ি, তবুও সে সেখানেই যায়। আর বেশি দূর নেই। রাস্তার মাঝখানে খানিকটা জল জমে আছে। সেইখানে নিবারণ তার পায়ের কাদা ধুয়ে নিল। তারপর সামনে তাকাতেই আঁতকে উঠল। তার বাড়ির সামনে বাতাবি লেবু গাছটায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কে। বৃষ্টির মধ্যে ভাঙা ভাঙা অন্ধকারে দেখা যায় এক প্রেত। নিবারণের প্রাণটা যেন আটকে এসেছে গলার কাছে। প্রথমেই তার মনে হলো পেছন ফিরে দৌড় দেয়। প্রেতের বুকের পাঁচড়ার সব কটা হাড় স্পষ্ট। কঙ্কালসার একটা হাত সামনে বাড়ানো। নিবারণ মুখ দিয়ে আওয়াজ তুলল, হ্যাঁ হ্যাঁ। কে? নিবারণ এলি? দূর শালা। সকালবেলাও নিবারণ যাকে দেখে গেছে বিছানার সঙ্গে একবারে লাগোয়া, ওঠার ক্ষমতা নেই, কথা বলবার শক্তি নেই, সে যে বৃষ্টির মধ্যে রাত্রিরে উঠে এসে দাঁড়াবে এ কথা নিবারণ কল্পনাই করেনি। এ যে কই মাছের মতন করা যান, হারামির বাচ্চা শালা। নিবারণ এক ধমক দিয়ে বলল, তুমি আবার বাইরে এসো কেন? কথা বলতে গিয়ে হাঁপাচ্ছে। তার গলা খ্যানখ্যানে মনে হয়। সে বলল, তুই এখনো ফিরিসনি? যা বৃষ্টি বাদলা আমি চিন্তা করছিলাম। নিবারণ দীর্ঘশ্বাস ফেলল। এই যে স্পষ্ট কথা বলে, তাহলে কি এই যাত্রাতেও বেঁচে গেল? হায় ভগবান, আর কতদিন এই বোঝা বইতে হবে? পবন জিজ্ঞেস করল, কিছু এনেছিস? কি? চাল আটা কিছু আনিসনি? কোথা থেকে আনবো? তোমার বাপের কাছ থেকে? আজ মাটি কাটার কাজ হয়নি। আজ আমার যেটুকু সর্বনাশ বাকি ছিল তাও হয়ে গেছে। কিছুই আনিসনি? ট্যাঙ্ক থেকে শিশিটা বের করে নিবারণ বলল, ওষুধ এনেছি। ডাক্তারবাবু বিনি পয়সায় ওষুধ দিলেন তোমার জন্য। নাতি নাতনি দুটোকে খুব জপিয়েছে তো, তারা ডাক্তারবাবুকে ধরেছিল। পবন ওষুধের ব্যাপারটার কোনো গুরুত্ব না দিয়ে বলল, চাল আটা কিছুই আনিসনি? আজ সারাদিন বাড়িতে আখা ধরেনি তো। সেই মুহূর্তে নিবারণ তার ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করে ফেলল। সে দৃঢ় গলায় বলল, আমাদের আর এখানে কোনো আশা নেই। কাল চলে যাব। টাউনে গিয়ে রেল স্টেশনে ভিক্ষে করে খাবো। পবন খুব উৎসাহের সঙ্গে বলল, তাই চল। তুই যেতে পারবে? কেন পারবো না, একটু ধরে নিয়ে যাবি। যেতে পারলে ভালো, না হলে তুমি বাড়ি পাহারা দেবে। ছেলে মেয়ে দুটো ঘুমিয়ে পড়েছে। বউ শুয়ে শুয়ে জেগে আছে। চোখ দুটি বিবর্ণ। সারা শরীরের মধ্যে শুধু পেট ছাড়া সব জায়গাতেই স্বাস্থ্যহীনতা প্রকট। ঘরে ঢুকে নিবারণ গম্ভীরভাবে বলল, আজ কিছুই আনতে পারিনি। বউয়ের মুখে ভাবান্তর দেখা গেল না। ঘরে কিছু আছে? না। নেই কেন? আমি এখন খাবো কি? কাল রাত্রিরে যে খানিকটা আটা বেঁচেছিল। বউ একটুও উত্তেজিত হলো না। সেই রকমই মুখ ফিরিয়ে থেকে বলল, বিকেল পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম, তারপর পান্তি আর গেনু জল দিয়ে সেই আটা খেয়ে ফেলেছে। ছেঁড়া কাঁথাটা গায়ে দিয়ে পবন শুয়ে পড়েছিল। সে হঠাৎ উঠে বসে ছেলের পক্ষ নিয়ে আলাদা একটা দল পাকাবার চেষ্টা করলো কুটিল চোখে। সে একবার তার পুত্রবধূ, একবার তার ছেলের দিকে তাকিয়ে বলল, দেখ না, আমাকে পর্যন্ত একটু দেয়নি, নিজেরাই সব খেলো। আমি কতবার বললাম, ও বউ আমাকে একটু দে, আজ আমার জ্বর ছেড়েছে, আজ আমার খিদে বেশি হবে, অন্তত আমাকে 6টা খানেক দে, কিংবা আমাকে না দিস, ছেলেটার জন্য তো একটু রাখ, সারাদিন খেটে খুটে আসবে। সেসব কথা গ্রাহ্যই করল না, নিজেরাই গান্ডে পিণ্ডে খেলে। বউ এবার দেয়াল থেকে চোখ ফেরালো শ্বশুরের দিকে। এমনভাবে তাকালো যেন সেই দৃষ্টিতেই তাকে ভস্ম করে দেবে। কনুইতে ভর দিয়ে আধা বসা হয়ে কণ্ঠে বিষ ছড়িয়ে বলল, খাল ভরা, তোমার মরণ নেই? এ কথা বলার আগে তোমার জিভ খসে গেল না? ছেলে মেয়ে দুটো খেয়েছে, আমি নিজে একটা দানাও ছুঁয়ে দেখেছি। আমার পেটে একটা সব দূর, তবু আমি কিচ্ছু খাইনি, আর তোমার নোলাটাই বড় হলো। ভারী যে ছেলের জন্য দরদ, নিজে 3বার রান্নাঘরে গিয়ে ঘুটঘাট করে আসনি, ছেলের জন্য তুমি রাখতে। সব জানা আছে আমার, তুমি মরতে পারো না, মরলে আমার হাড় জুড়োয়। পবন ছেলের দিকে তাকিয়ে বলল, দেখলি দেখলি একবার? নিবারণ কোনো পক্ষই নিল না।
তার ইচ্ছে হলো ঘুমন্ত ছেলে মেয়ে দুটোকে জোরে জোরে লাথি কষায়, বাপকে লাথি কষায়, সাথে বউকেও। খাবার দরকার ছিল তার একার। কাল যদি ভগবান করেন বৃষ্টি বন্ধ হয়, তাহলে না খেয়ে কুঁকতে ধুঁকতে সে মাটি কাটতে যাবে কি করে? সে নিজে না বাঁচলে আর কি কেউ বাঁচবে? সে কথা আর কেউ বোঝে না। সকলেই রাক্ষসে খিদে নিয়ে হাঁ করে আছে। কালও যদি বৃষ্টি না থামে, তাহলে তো যেতেই হবে টাউনে। রেল স্টেশনে মাথা গোঁজার ঠাঁই জুটে যাবে। টাউনে কেউ না খেয়ে মরে না। টাউনের লোকদের ওপর ভগবানের অশেষ দয়া। বউ তখনও গজগজ করে যাচ্ছিল। নিবারণ প্রচণ্ড এক ধমক দিয়ে বলল, চুপ! দরজার বাইরে থেকে জল গড়িয়ে আসে ঘরের ভেতরে। তাই সেই জল আটকাবার জন্য দরজার কাছে একটা নেতা পেতে রাখা হয়েছে। সেই ভেজা নেতাটা তুলে নিয়ে নিবারণ হাত পায়ের কাদা মুছল। এখন এই অন্ধকারের মধ্যে তার পুকুরে যাবার ইচ্ছে নেই। ঢকঢক করে এক ঘটি জল খেয়ে শুয়ে পড়ল। পাশাপাশি একখানা বড় ঘর আর ছোট ঘর। মাঝখানের দরজাটা আজকাল খোলাই থাকে। ছোট ঘরের জানলাটা নিশ্চয়ই খোলা রয়েছে। গুঁড়ো গুঁড়ো বৃষ্টির ছাট আসছে ঘর পর্যন্ত। নিবারণ ভাবল, তার বাপ ভিজছে ভিজুক, আজও তো চলাফেরার ক্ষমতা রয়েছে, নিজে উঠে বন্ধ করতে পারে না। নিবারণের গায়ে যদি বেশি ছাঁট লাগে, সে পা দিয়ে ঠেলে মাঝের দরজাটা বন্ধ করে দেবে। কোনো শব্দ নেই, শুধু টিনের চালে কাকের পায়ের আওয়াজের মতন বৃষ্টি। ছেলেমেয়ে দুটি অঘরে ঘুমোচ্ছে, আর জাগেনি। তারপর ঘুমোয় গর্ভিনী। কিন্তু খালি পেট নিয়ে নিবারণের কিছুতেই ঘুম আসে না। আর এক অসুস্থ বৃদ্ধের তো সহজে ঘুম আসবার কথাই নয়। খানিক বাদে পবন কোঁ কোঁ শব্দ করে ওঠে। নিবারণ জিজ্ঞাসা করল, কী হলো আবার? পবন শ্বাস টেনে টেনে বলল, কিছু না, দুদিন ভাত খাই নে, বড় খিদে পায়। নিবারণ ওষুধের শিশিটা তার দিকে ছুঁড়ে দিয়ে বলল, এই নাও খাও। পবন শ্বাস টেনে টেনে বলে, কিছু না, দুদিন ভাত খাই নে। বড় ছোট সবকটা ক্যাপসুলই মুখে পুড়ে চিবোতে থাকে। খচরমচর শব্দ হয়। একটু পরে সে আবার দীর্ঘশ্বাস ফেলে বলে, কতদিন তামাক খাই না, বউয়ের কাছে একটু আগুন চাইলাম, দিল না। তুমি চুপ করবে? বুড়ো চুপ করে যায়। তবু মুখ থেকে চাপা কোঁ কোঁ শব্দ বেরোয় নিঃশ্বাসের সঙ্গে। তারপর আরও অনেকক্ষণ বাদে তখনও নিবারণ ঘুমোয়নি। জানলা দিয়ে এক ফালি আলো ঢুকে দেওয়ালের গায়ে দু এক পলক কাঁপে, আবার মিলিয়ে যায়। কিছু দূরে শোনা যায় ক্ষীণ রুনু ঝুনু শব্দ। নিবারণ কান খাড়া করে। ওরা আসছে। আশ্চর্য, এই বৃষ্টি বাদলার মধ্যেও বেরিয়েছে ওরা। নিবারণের পেটের মধ্যে থিকি থিকি করে জ্বলে অহেতুক রাগ। ওদের পকেটে টাকা আছে, গায়ে শক্তি আছে, তাও ওরা এসব আমোদ আহ্লাদ করতে পারে। ওরা নিবারণের মতো লোকদের আরও কষ্ট দেবার জন্য চলে আসে। কান কাটা সুরেন্দ্রটা মরে না কেন? কত লোকই তো বেঘরে মরে, ওর মরণ হয় না? ওরা পাঁচলার মোড়ের গাছতলায় এসে পৌঁছে গেছে মনে হয়। ঘুঙুরের শব্দের সঙ্গে ভেসে আসে টুকরো টুকরো গান। ভূতের নাতে ভূতের পুতে, বুড়ো হাবড়া ছোঁড়া ছুঁড়ি, যেমন তেমন ভূত পেলে ভাই ভূতকে নিতে, ও ভাই ভূতকে নিতে। 100 টাকা 100 টাকা, এক এক ভূত 100 টাকা। পবন দুবার কেশে ওঠে, বোঝা যায় সেও জেগে আছে। নিবারণ জিজ্ঞেস করে, বাবা, ও বাবা, তোমার কষ্ট হচ্ছে? না। বাবা, তুমি ভূত দেখেছ কখনো? সত্যি করে কও তো। হ্যাঁ, দেখেছি, অনেকবার দেখেছি। কারা মরলে ভূত হয়? সকলেই মরলে ভূত হয়? যারা অপঘাতে মরে, মরার পরেও তাদের আইনকে থেকে যায়। নিবারণ হঠাৎ উঠে পড়ে দরজার কাছে দাঁড়ায়। অন্ধকারের মধ্যে আরও গাঢ়তর অন্ধকার হয়ে যায় শরীরটা। পবন জিজ্ঞেস করে, উঠলে যে বাইরে যাবে? না বাবা। তুমি মলে? হ্যাঁ, আমি মলে ভূত হব নিশ্চয়ই, সে কি আর তোকে বলতে হবে? নাতি নাতনি দুটোর মুখ চেয়েও সুরেন্দ্রকে ডেকে আনিস, আমি বোতলে ঢুকে যাব, তুই 100 টাকা। তারপরে চিৎকার ও কান্না মিশিয়ে সে বলে ওঠে, ও বাবা নিবারণ, আমাকে মারিস নে বাবা,
আর 2টো দিন অন্তত বাঁচতে দে। আমি আমি 2টো দিন একটু গরম ভাত দিস, 2টো দিন একটু পেট ভরে খেয়ে যাই, এক ছেলেম তামাক। ও বাবা নেবারণ, তোর পায়ে পড়ি বাবা, আর 2টো দিন একটু গরম ভাত। ও বাবা নেবারণ, তোর পায়ে পড়ি, আর 2টো দিন।